বেবি আমার খুব পছন্দ। আমার সব বান্ধবীর বেবি আছে, শুধু আমার নাই। তাই আমিও একটা বেবি চাই। আর বেবিটা মেয়ে হতে হবে, ছেলে হলে হবে না। আর আমি আমার সেই বেবিকে আমার বান্ধবীর ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমি তাকে কথা দিয়েছি। আমি আর বোকার মতো কথাগুলো শুনে একটা মুচকি হাসি দিয়ে বললাম, দেখো নেহা, সন্তান আল্লাহর দেওয়ার নেয়ামত। আল্লাহ যা দিবেন তা নিয়ে আমাদের খুশি থাকতে হবে। ছেলে হোক বা মেয়ে, আমাদের তা মেনে নিতে হবে। আমার তো মেয়ে সন্তান লাগবে, কারণ আমার বান্ধবীর ছেলে হয়েছে। আমার এখন মেয়ে বেবি লাগবে। আমার এখন মেয়ে বেবি চাই। আমি এত কিছু জানি না, আপনি আমাকে মেয়ে বেবি দেন। এই কথা বলে বাচ্চাদের মতো ন্যাকা কান্না শুরু করে দিল। আমি পড়লাম এক মুসিবতে। বাসর ঘরে বউ এমন করলে সবাই ভাববে আমি কি না কি করেছি বউয়ের সাথে। পাশের রুমে আছে আমার ভাবি, যে সবসময় আমার পিছনে লেগে থাকে আঠার মতো। সুযোগ পেলে আমার পিছনে লেগে যায়। নেহা আমার থেকে উত্তর না পেয়ে আবার বলল, আমাকে মেয়ে বেবি দিবেন, না হলে আমি চলে যাচ্ছি এখান থেকে। কোথায় যাবে তুমি এখন? জাহান নামে। আপনার কি? আপনি আমাকে বেবি দিতে হবে আজকে। অল্প বয়সী মেয়ে বিয়ে করলে যা হয়, আমার সাথেও তাই হচ্ছে। বিয়ের আগে আব্বুকে না করেছি, তা জোর করে এই মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। কি করবো এই মেয়েকে নিয়ে বুঝতে পারছি না। এদিকে নেহা নেকা কান্না বাড়িয়ে দিল। নেহা, তুমি এসব কি করছো? সবাই এখন জেগে আছে, কি ভাববে সবাই বলো তো? চুপ থাকো প্লিজ, এভাবে বাচ্চাদের মতো কান্না করো না। সবাই মনে করবে আমি তোমাকে মেরেছি। আপনি আমাকে বেবি না দিলে আমি আরো জোরে জোরে কান্না করব। বেবি দিবেন কিনা বলেন, আমার বেবি চাই। মনে হয় নেহার কান্নার শব্দ রুমের বাইরে চলে গেছে। দরজার শব্দ শুনতে পেলাম। এবার আমি গিয়ে দরজা খুলে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। যেই ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন আমাকে ভাবির হাত থেকে রক্ষা করবে কে? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ভাবি আমার রুমে ঢুকেই নেহার দিকে তাকিয়ে আমাকে বলল, নতুন বউ কান্না করছে কেন? দেবর, তুমি কি করলে ওর সাথে যে কান্না করছে? আমি কিছু করিনি ভাবি। তুমি কিছু না করলে এত মিষ্টি একটা মেয়ে শুধু শুধু কান্না করবে নাকি? দেখি, সাইড দাও, আমি ওর সাথে কথা বলে আসি, পরে দেখছি তোমাকে। এবার ভাবি আমাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নেহার দিকে এগিয়ে গেল। আরে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার দেবর কি তোমাকে বকা দিয়েছে নাকি? না ভাবি, আমি ওনাকে বলছি আমাকে বেবি দিতে, কিন্তু উনি আমাকে বেবি দিচ্ছে না। আমার একটা বেবি চাই। ভাবি নেহার কথা শুনে মুখে হাত দিয়ে এসে দিল আর আমার দিকে তাকিয়ে বলল, এই যে মিস্টার, বউয়ের আবদার রাখতে হয়। ওকে তুমি একটা বেবি দাও। বাসর ঘরে বউয়ের আবদার রাখার দায়িত্ব স্বামীর। ভাবি, আপনি একটু বলেন ওনাকে, আমার সব বান্ধবীদের বেবি আছে, শুধু আমার বেবি নাই। আমার একটা মেয়ে বেবি চাই। ওনাকে বলেন আমাকে একটা মেয়ে বেবি দিতে। নেহার সব বাচ্চাদের মতো কাজ দেখে আমার মুখে নিজের অজান্তে হাসি চলে আসছে। আমার মুচকি হাসি দেখে আমার নতুন বউ রেগে লাল হয়ে গেল। কোথায় আছে না, গিরগিটির মতো রং বদলায় আমার বউটাও ঠিক তেমনই। একটু আগে কত কান্নাকাটি করছিল, আবার এখন রেগে আগুন হয়ে আছে। দেবরজি, তোমার মনে হয় বিড়াল মারা হবে না? বিড়াল না মেরে ঘুমিয়ে যাও, দেখো বউ কিভাবে রেগে আছে। ভাবি কথাটা একটু জোরেই বলে আমার রুম থেকে বেরিয়ে গেল একটা হাসি দিয়ে। হাসির কারণটা আমি ঠিকই বুঝতে পেরেছি। ভাবি চলে আসার পরে নেহা বলে উঠল, বিড়াল মারতে পারবেন না মানে? মানে কি? এই বাড়িতে আসার পর থেকে আমি একটাও বিড়াল দেখলাম না। এই বিড়াল সেই বিড়াল না, ও তুমি বুঝবে না, ঘুমিয়ে যাও। না, আমি ঘুমাবো না। আপনি আমাকে আগে বলেন এই বিড়াল সেই বিড়াল না মানে কি? নেহার এসব কথা শুনে রাগে আমার শরীর জ্বলছে। কি মেয়ে বিয়ে করলাম আমি? আমার জীবনটাই শেষ হয়ে গেল। এই মেয়ে কিছুই বোঝে না, একে নিয়ে কীভাবে আমি সংসার করব। এবার নেহা আমার কাছে এসে আমার জামাটা টান দিয়ে বলল, কি হয়েছে বলেন না কেন? বলছি না ঘুমোতে যাও, এত কথা বলো কেন তুমি? চুপ করে ঘুমিয়ে যাও, আর একটা কথা বলবে না, একদম চুপ। নেহা আমার ধমক শুনে একটু ভয় পেয়ে গেল, আর কিছু না বলে খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। আমিও খাটের দিকে এগিয়ে গেলাম। খাটের উপরে উঠবো তখনই বাধা পেলাম। এই, আপনি খাটের উপরে ঘুমাবেন নাকি? কেন? আমি কোনো ছেলের সাথে আগে কখনো ঘুমাইনি। আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না। আপনি সোফায় গিয়ে ঘুমান। এই মেয়ের কথা শুনে আমার গায়ে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। এমনভাবে আমাকে বলছে মনে হয় আমি এর আগে অনেক মেয়ের সাথেই ঘুমিয়েছিলাম। এদিকে ঘড়িতে রাত 12টা বেজে গেছে, তার সাথে আমার জীবনের 12টাও বেজে গেছে। কি আর করার, আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম একটা কাঁথা আর বালিশ নিয়ে। এবার আমাদের পরিচয় পর্বটা দিয়ে দিই। আমি সবুজ, পড়াশোনা শেষ করে বাবার কোম্পানি দেখাশোনা করছি। আমরা দুই ভাই। আমার বড় ভাই ব্যবসার কাজে দেশের বাইরে গেছে, আর আমাদের গল্পের হিরোইন নেহা, বয়স 16 বছর হবে। নেহার বাবা আর আমার বাবা ছোটবেলারই বন্ধু। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে।
নেহা দেখতে খুবই সুন্দরী, মায়াবী মুখ, গোলাপি ঠোঁট। নেহা মা বাবার একমাত্র মেয়ে। এবার গল্পে ফিরে আসি। আমি সোফায় শুয়ে আছি, অন্যদিকে নেহা মনে হয় ঘুমিয়ে গেছে, কোনো সারা শব্দ পাচ্ছে না। এদিকে আমার চোখ থেকে ঘুম উড়ে গেছে। বাসরঘর নিয়ে সবার জীবনে একটা স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু আমার স্বপ্ন রয়ে গেল। কত ইচ্ছে ছিল বাসর ঘরে বউয়ের সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দেব, বউ কিনে চাঁদ দেখব, কিন্তু আমার সাথে কোনো কিছুই হলো না। এইসব ভাবতে ভাবতে আমার চোখে ঘুম নেমে আসলো। হঠাৎ ঘুম ভেঙে গেল কারো কান্নার শব্দ শুনে। খাটের দিকে তাকিয়ে দেখি নেহা কান্না করছে। এই মেয়ের আবার হলোটা কি? হঠাৎ করে কান্না করছে কেন বুঝতে পারছি না। আমি সোফা থেকে উঠে নেহার দিকে এগিয়ে গেলাম। নেহা অন্যদিকে ফিরে কান্না করছে। দু একবার ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না, শুধু কান্না করেই যাচ্ছে। নেহা আমার কথা কানে নিচ্ছে না, কান্না করেই যাচ্ছে। নেহাকে আবার ডাক দিলাম, আরে কি হয়েছে তোমার, এত রাতে কান্না করছো কেন? আপনাকে বলবো কেন? আপনি আমাকে তখন ওইভাবে বকলেন কেন? আমার আম্মু আমাকে কখনো বকা দেয় নাই, আর আপনি আমাকে বকা দিচ্ছেন। আবার একটা বেবি চাইলাম, তাও দিলেন না। আচ্ছা সরি, কান্না করো না, আমি আর বকা দেব না, এইবার ঘুমিয়ে যাও। কান্না করব না, আমার একটা কথা রাখতে হবে। কি কথা আগে বলো। আমাকে নিয়ে কাল বিকেলে বেড়াতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, কাল বিকেলে নিয়ে যাব। নেহা আমার কথা শুনে এবার আমার দিকে তাকিয়ে হেসে দিল, তারপর সে ঘুমিয়ে গেল। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি নেহা এখনও ঘুমিয়ে আছে। আমি নেহার মায়াবী মুখের দিকে তাকিয়ে রইলাম। হুমায়ুন আহমেদ তার একটা কবিতার মধ্যে বলেছেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে প্রকৃতিও সুন্দরী নারী। নেহা হুমায়ুন আহমেদের সেই কবিতার সুন্দরী নারী। নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। মেয়েটা অনেক রাতেই ঘুমিয়েছে, তাই ডাক দিলাম না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বাইরে চলে এলাম। অনেকক্ষণ পরে বাসায় এসে দেখি সবাই নাস্তার টেবিলে বসে আমাকে রেখে খাওয়া শুরু করে দিয়েছে। সবাই নেহাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার দিকে কারো কোনো খেয়ালই নেই। এবার আমি নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আমাকে সবাই দেখেও না দেখার ভান করে আছে, বুঝলাম না কিছু। এবার এগিয়ে গিয়ে না খেয়ে উঠে নিজের রুমে চলে আসলাম। রাগে আমার শরীর জ্বলছে। এক গ্লাস পানি খেয়ে আমি বসে রইলাম। একটু পরে নেহা নাস্তা নিয়ে আমার রুমে আসলো। খেয়ে নিন, আপনার জন্য নাস্তা নিয়ে আসলাম। খাবো না আমি, নিয়ে যাও এসব। আহা, ঢং করতে হবে না, খেয়ে নিন। আমাকে না বলে বাইরে চলে গেলেন কেন? তাই এমন করছি। খেয়ে নিন এখন। আর রাতের কথা মনে আছে তো? কোন কথা? এখনই ভুলে গেছেন? আমাকে নিয়ে কিন্তু বিকেলে বের হতে হবে, মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে। খেয়ে নিন এবার। নেহা আমার সামনে খাবার রেখে চলে গেল। খাবার দেখে আমার খিদে দ্বিগুণ বেড়ে গেছে। কি আর করার, খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমের মধ্যে বসে ফোন টিপছি। হঠাৎ আমার রুমে ভাবির আগমন ঘটছে। রাত কেমন কাটছে তোমার? মুখ দেখে তো মনে হয় না ভালো কাটছে। ভালো মানে খুব ভালো। সোফায় শুয়ে রাত কাটাতে হয়েছে, ভালো না এটা? ভাবি আমার কথা শুনে খিলখিল করে হেসে দিল। ভাবির এমন হাসি দেখে মেজাজটা যে কি পরিমাণ গরম হয়ে গেল বোঝাতে পারবো না। কপালে খারাপই আছে, এমন সুন্দরী বউ সাথে থেকে বউয়ের আদর পাও না। ভাবি তুমি যাও তো, ভালো লাগছে না। ভাবি একটা হাসি দিয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে আছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু মিরাজ কল দিল। আমি কল রিসিভ করতে মিরাজ বলে উঠল, কিরে শালা, বিয়ে করলি ট্রিট দিবি না? তাড়াতাড়ি ক্লাবে চলে আয়, আমরা অপেক্ষা করছি তোর জন্য। এই বলে কল কেটে দিল। তারপর আমি বাসা থেকে বেরিয়ে গেলাম ক্লাবের দিকে। কিছুক্ষণের মধ্যে ক্লাবে পৌঁছে গেলাম। ক্লাবে গিয়ে দেখি সবাই বসে আছে। তারপর সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারিনি। সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। রাত যখন 8টা বাজে নেহাকে নিয়ে ঘুরতে যাব সেটা আমি ভুলেই গেছি। বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নেহা মুখ কালো করে খাটে এক কোণে বসে আছে। আমি গিয়ে নেহার পাশে বসলাম। আরে আমার পিচ্চি বউটার কি হয়েছে, মন খারাপ কেন? নেহা আমার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। আমি আবারও বললাম, কি হয়েছে তোমার? আপনি আসলে পচা একটা লোক, আপনি ভালো না। আপনি কথা দিয়ে কথা রাখেন না। আমি আবার কি করলাম? আপনি না আমাকে নিয়ে ঘুরতে যাবেন বলছেন, আমি বিকেল থেকে রেডি হয়ে বসে আছি, আর আপনি? নেহা ওই কথা বলেই চুপ হয়ে গেল। দেখে মনে হয় কান্না করেই দিবে। আসলে আমি ভুলেই গেছিলাম নেহাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। আমি সত্যি ভুলে গেছি। আচ্ছা কাল নিয়ে যাব, ঠিক আছে? না, আমি আর যাব না আপনার সাথে। আচ্ছা সরি বলছি, আর এমন ভুল হবে না। লাগবে না আপনার সরি। আচ্ছা ঠিক আছে, এখন চলো। সত্যি? বাহ,
মেয়ে কি খুশি হয়ে গেছে, এতক্ষণ মুখ কালো করে রাখছে আর এর মধ্যে মুখে হাসি চলে আসছে। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন, কি করার। রাতের বেলায় নেহাকে নিয়ে বের হলাম। নেহাকে নিয়ে একটা রিক্সার মধ্যে উঠলাম, তারপর ওকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম। নেহা যে ফুচকা পাগলি আমি তা জানতাম না। এই যে আমি ফুচকা খাবো, আসেন আমার সাথে, আমার ফুচকা খুব ভালো লাগে। ঠিক আছে চলো। তারপর নেহাকে নিয়ে ফুচকার দোকানের সামনে চলে গেলাম। নেহা নিজের জন্য এক বাটি দিতে বলল, তারপর সে একাই খাওয়া শুরু করে দিল। আমি যে পাশে আছি সেদিকে তার কোনো খেয়ালই নেই। এক প্লেট শেষ করে আরেক প্লেট নিল। আমি শুধু তাকিয়ে রইলাম। মেয়েটা একাই খেয়ে যাচ্ছে, আমাকে একটিবারও জিজ্ঞেস করলো না আমি খাবো কিনা। অবশেষে তার খাওয়া শেষ হলো আর আমি বিল দিয়ে নেহাকে নিয়ে নদীর পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর নেহাকে নিয়ে একটা জায়গায় বসে গেলাম। আকাশটা খুব সুন্দর লাগছে, অনেকগুলো তারাও ফুটে আছে আর খুব সুন্দর চাঁদও আছে আকাশে। চাঁদের আলো যেন সব নেহার মুখের উপর এসে পড়েছে। বাতাস বইছে, শীতল বাতাস, খুব ভালোই লাগছে। হঠাৎ করে নেহা বলে উঠল, এই আমি খাবো। এইমাত্র না খেলে আবার কি খাবে? চুমু খাবো, আমাকে চুমু দেন। নেহার এমন কথা শুনে আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তাকিয়ে রইলাম নেহার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? চুমু খেলে নাকি বেবি হয়, আমার বান্ধবী বলছে। এবারে নিজের হাসিটা ধরে রাখতে পারলাম না। কি বোকা মেয়ে এটা, যে যা বললো সেটাই বিশ্বাস করে। আরে এসব ভাও কথা, এসব সত্যি না। আমি এত কিছু বুঝি না, আপনি আমাকে চুমু দেন, এখন আমি মা হতে চাই, না হলে আমি কান্না করব। আরে এগুলো সত্যি না। আর দেখো আশেপাশে কত মানুষ আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। বাসায় গিয়ে দেবো। না, আমার এখন চাই, আমি চুমু খাবো, এখন দেন, না হলে আমি কান্না করে দিচ্ছি। এই কথা বলে নেহা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিল। হায় রে খোদা, আমি কোন মুসিবতে বললাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমার এসব দেখে খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে একটা থাপ্পড় দিই। নেহার এসব দেখে একটা মেয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। কি হয়েছে এখানে? ও কান্না করছে কেন? আপনি কি ওকে কিডন্যাপ করে নিয়ে আসছেন নাকি? মেয়েটা এবার নেহার দিকে এগিয়ে গেল। তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? উনি আমাকে খাওয়াচ্ছে না, আমি কতক্ষণ ধরে বলছি আমি খাবো, কিন্তু আমাকে দিচ্ছে না। মেয়েটা আমার দিকে এগিয়ে এসে বলল, আপনি কেমন ভাই? হ্যাঁ, নিজের বোন কিছু খেতে চাইছে, খাওয়াইতে পারছেন না, এত কিপটে কেন আপনি? এই মেয়ের কথা শুনে রাগী গলায় বললাম, এটা আমার বোন না, এটা আমার বউ। মেয়েটা আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে গেল। লজ্জা মাখা গলায় বলল, ও সরি, তো বউ কি খেতে চাইছে, দিচ্ছেন না কেন? ও এমন জিনিস চাইছে যে আমি দিতে পারছি না। মেয়েটা আবার নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি ওনার কাছে কি চাইলে যে উনি দিতে পারছে না? আমি ওনাকে বলছি আমাকে একটা চুমু দিতে, উনি দিচ্ছে না। চুমু খেলে নাকি বেবি হয়, আমার বেবি চাই, কিন্তু উনি আমাকে দিচ্ছে না। নেহার কথা শুনে মেয়েটা হেসে দিল খিলখিল করে। আর এমন অবস্থা হলো যেন মাটিতে গড়াগড়ি খাবে। এদিকে আমার অবস্থাও খারাপ। মেয়েটা হাসতে হাসতে বলল, ওকে একটা চুমু দেন। নেহা আবার আমার দিকে এগিয়ে এসে বলল, চুমু দিবেন নাকি আমি লোকজন ডাকবো? আচ্ছা বলো কোথায় চুমু দিতে হবে? নেহা তার হাত দিয়ে কপাল লিখে দিল। আমি নেহার কপালে একটা চুমু খেলাম। এবার নেহা আমার থেকে একটু দূরে গিয়ে পেটে হাত দিয়ে বলছে, হুররে আমি মা হতে চলেছি। আমার পেট ফুলে গেছে, আম্মুকে গিয়ে বলতে হবে আমি মা হতে চলেছি। আর আমি মনে মনে ভাবছি, ও যদি বাসায় গিয়ে সব বলে তো আমি শেষ, আমি আম্মুর সামনে যেতেই পারবো না। আল্লাহ ভালো জানে কি আছে আমার কপালে। নেহার বোকা বোকা কথাগুলো শুনে একদিকে হাসি পাচ্ছে, অন্যদিকে ভয় হচ্ছে। ও যদি সত্যি আম্মুকে এসব বলে দেয় কি হবে আমার? এসব ভাবতে কেমন জানি লাগছে। এই মেয়ের উপরে বিশ্বাস নাই, বলে দিতেও পারে। বাসায় যাবেন এখন? আমার আর সহ্য হচ্ছে না, আম্মুকে জানাতে হবে। কি জানাতে হবে? আমি যে মা হচ্ছি সেটা তো সবাইকে জানাতে হবে। নেহা এসব কি? আম্মুকে এসব বলবে না একদম, ঠিক আছে? কেন, কি হবে বললে? চলো বাসায় যাই, রাত হয়েছে অনেক। না, আর একটু থাকবো প্লিজ, খুব ভালো লাগছে আমার এখানে। ওকে ঠিক আছে। চলেন নদীর পানির কাছে যাই। যেতে চাইনি, তাও চলে গেলাম নেহার সাথে। কি করার, এই মেয়েটা যে জেদি, না গিয়ে উপায় নেই। নদীর পানির কাছে যেতেই নেহা পানির পাশে বসে আমার দিকে পানি ছুঁড়ে মারতে থাকে। আমাকে পুরো ভিজিয়ে দিল। নেহা এটা কী করলে তুমি? আমাকে তো ভিজিয়ে দিলে, এখন বাসায় যেতে যেতে তো আমার ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না এবার, আর এখানে থাকতে হবে না, বাসায় চলুন। নেহার কথা শুনে রাগ উঠে গেল। কিছু না বলে হাঁটা শুরু করে দিলাম। নেহা আমার পিছনে চলে আসলো। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসায় গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতে আম্মা এসে দরজা খুলে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। কিরে সবুজ, তুই এভাবে ভিজলি কি করে? বৃষ্টি হয়েছে অনেক, তাই ভিজে গেছে।
তুই ভিজলি, নেহা ভিজলো না কেন তাহলে? আর আমি তো কোনো বৃষ্টি দেখি নাই। দেখবে কি করে? বৃষ্টি তো শুধু আমার উপরেই পড়েছে। আমি ফ্রেশ হয়ে আসি, খাবার রেডি করো। আমি আর কিছু না বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। নেহাও খাটের উপরেই শুয়ে আছে। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিজেকে খাটের উপরে আবিষ্কার করলাম। গায়ের উপরে একটা কম্বলও দেয়া, বসতে বাকি রইল না। রাতে আমার জ্বর আসছে। উঠতে চেষ্টা করলাম কিন্তু পারছি না, গায়ে শক্তি পাচ্ছি না। পাশে তাকিয়ে দেখি নেহা আমার পাশে বসে আছে, আর ওর চোখে পানি। নেহা আমার দিকে তাকিয়ে রইল। এখন কেমন লাগছে আপনার? আমি এখানে কি করে আসলাম? আমি তো সোফায় শুয়েছিলাম। এখানে কে নিয়ে আসছে? আমি আর ভাবি। এর মধ্যে ভাবি এসে হাজির। এখন কেমন আছো তুমি? একটু ভালো। দেবরজি, তোমার বউ কাল সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয় নাই। কেন? কাল রাতে তোমার অনেক জ্বর আসছিল, নেহা অনেক ভয় পেয়ে যায়, তারপর আমাকে ডেকে নিয়ে আসে। আমি আর নেহা তোমাকে খাটে নিয়ে আসি। নেহা তো সারা রাত তোমার মাথায় পানি ঢালছে, একটুও ঘুমায়নি। ভাবির কথা শুনে আমি নেহার দিকে তাকালাম। দেখে বুঝতে পারছি রাতে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। আচ্ছা আমি আসি, তোমরা থাকো। তারপর ভাবি চলে গেল। আমি নেহাকে বললাম, এত কষ্ট করে কি দরকার ছিল? নেহা আমার কথা শুনে কান্নামাখা গলায় বলল, আমার জন্য তো এমন হয়েছে। আমি যদি আপনাকে ভিজিয়ে না দিতাম তাহলে আপনাকে এত কষ্ট করতে হতো না। আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ। আমি নেহার দিকে তাকিয়ে বললাম, নিজেকে তো দোষী মনে করতে হবে না। আমি ঠিক আছি, তুমি আবার একটু ঘুমো। না, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। বাহ, আমার পিচি বউটাকে এখন আমি চিনতেই পারছি না। একদম বড়দের মতো ব্যবহার করছে। নেহা খাবার আনতে চলে গেল। আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে নেহা খাবার নিয়ে আসলো। আমি উঠে বসতে চাইলাম, কিন্তু একা একা উঠতে পারছি না। নেহা সেটা বুঝতে পেরে আমাকে ধরে বসালো, আর সে নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এইভাবে তাকানোর কি আছে? খাবার খেয়ে নিন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তারপর নেহা আমার মুখে খাবার তুলে দিল। আমি নেহার দিকে তাকিয়ে খাবার খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষ করে নেহা আমার মুখ মুছে দিল তার আঁচল দিয়ে। এবার আপনি একটু ঘুমান। আমি মুখ দিয়ে কিছু না বলে মাথা দিয়ে নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর নেহা আমাকে শুয়ে দিল, গায়ের উপরে একটা কম্বলও দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে আমার চোখে ঘুম নেমে আসলো। দুপুরবেলায় নেহার ডাকে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাটের উপরে বসে রইলাম। নেহা আমার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসলো। আমি নিজের হাতে খেতে পারতাম, তাও নেহার হাতে খেতে চাইলাম। নেহা নিজ হাতে আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাটের ওপরে শুয়ে আছি, তখন নেহা আমার রুমে আসলো। নেহাকে দেখে আমি একটা বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। নেহা আমার দিকে এগিয়ে আসলো। আপনাকে আর সোফায় ঘুমাতে হবে না, খাটের উপরে ঘুমান। সমস্যা নেই, আমি এখানেই ঘুমাতে পারবো। আমি যেটা বলছি সেটা করুন, আপনি খাটের উপরে আসুন। তুমি কোথায় ঘুমাবে তাহলে? আমিও খাটের উপরে ঘুমাবো। কি আর করার, আমি খাটের উপরে চলে গেলাম। কিন্তু নেহা আমাদের মাঝে একটা কোল বালিশ রেখে দিল। এটা কিন্তু দেয়াল, ভুলেও এদিকে আসবেন না কিন্তু। আমি মুচকে হাসি দিয়ে বললাম, ঠিক আছে। এবার নেহা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছেই না কোনোভাবেই। সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, তাই হয়তো ঘুম আসছে না। নেহার দিকে তাকিয়ে দেখি নেহা ঘুমিয়ে গেছে। একদম বাচ্চাদের মতোই ঘুমিয়েছে নেহা। নেহার মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। নেহার মুখের সামনে চুলগুলো পড়ে আছে। এটা দেখে কেন জানি ওর চুলের উপরে আমার হিংসা হচ্ছে। চুলের কারণে ভালো করে মুখও দেখা যাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলো সরিয়ে দিই, কিন্তু মনের ভিতর ভয়ও কাজ করছে। যদি বুঝে যায় আমি কি স্পর্শ করেছি, তাহলে কি না কি ভাববে। আমার কথা আমার হাত মানতেই চাইছে না। বারবার নেহার এলোমেলো চুলের দিকেই চলে যাচ্ছে। একটা সময় আমি ওর মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। ওর মায়াবী মুখ থেকে আমার চোখ সরাতে পারছে না। নেহার ঠোঁট যেন আমাকে ডাকছে। আজকে প্রথম নেহা আমার সাথে ঘুমোচ্ছে। কেমন যেন একটা অজানা ফিলিংসও কাজ করছে আমার ভিতর। ইচ্ছে করছে ওর কপালে একটা চুমু খেতে, কিন্তু ভয়ের জন্য সেটাও হয়ে উঠল না। নেহার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে বুকের ওপর ভারী কিছু অনুভব করলাম, আর চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। বুকের উপরে ভারী কিছু অনুভব করতে পেরে চোখ খুলে দেখি নেহা আমার বুকের উপরে শুয়ে আছে। আস্তে করে নেহাকে সরিয়ে দিতে যাব, তখন নেহা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। খুব শক্ত করে জড়িয়ে ধরেই রাখলো। আমি আস্তে করে ওর হাত সরিয়ে নিলাম, আর ওকে ওর বালিশে দিয়ে শুয়ে দিলাম। তারপর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। অনেকক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নেহা ঘুম থেকে উঠে বসে আছে। আমি এবার ধীরে ধীরে নেহার দিকে এগিয়ে এলাম। নেহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বুঝতে পারলাম না
এই মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন? কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমাকে না বলে ঘুম থেকে উঠে একা একা উঠলেন কেন? আসলে তুমি তো ঘুমিয়েছিলে, তাই ডাকিনি। আমি বলছি না আমাকে না বলে উঠবেন না, তারপরে উঠলেন কেন? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। কান ধরে সরি বলুন, এভাবে হবে না। এ মেয়েকে বোঝা অনেক দায়, কখন যে কি হয় বলা মুশকিল। কি আর করার, কানে হাত দিয়ে সরি বললাম। এবার নেহা ফ্রেশ হতে চলে গেল। অনেকক্ষণ পরে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। এবার নেহা আমাকে নিয়ে নাস্তা খেতে চলে গেল। নাস্তা খেয়ে আমি নিজের রুমে চলে আসলাম। এইভাবে 2 দিন কেটে গেল। নেহার বাচ্চা মেয়ে আবার শুরু হয়ে গেল। আমি বসে বসে ফোন টিপছি, নেহা হঠাৎ করে আমার সামনে চলে এলো। আমি নেহার দিকে তাকিয়েই বললাম, কিছু বলবে নাকি নেহা? বলার জন্যই আসছি। আচ্ছা, মা হলে নাকি বমি বমি ভাব হয়, বমি আসে, কই আমার তো কিছুই হয় নাই, তাহলে আমি মা হব কি করে? আসলে আমি বুঝতে পারছি না ও কেন এমন করে। 2 দিন আগে তেমন ব্যবহার করেনি। 2 দিন আগে তো ম্যাচুরিটি ভাবছিল, আবার বাচ্চা বাচ্চা ভাব চলে আসলো। কিছুই বুঝতে পারছি না। আমি কিছু না বলে ফোনের দিকেই মনোযোগ দিলাম। নেহা আমাকে একটা ধাক্কা দিল। হালকা করে আমার হাত থেকে ফসকে আমার ফোনটা ফ্লোরে পড়ে গেল। এবার নেহার ওপর আমার রাগ বেড়ে গেল। আমি ফোন হাতে নিয়ে দেখি ফোনের গ্লাস সহ আরও অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফোনও চালু হচ্ছে না। মেজাজ আরও গরম হয়ে গেল। নেহা, তোমার এসব আমার সবসময় ভালো লাগে না, ঠিক আছে? তুমি আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। তোমার জন্য আমার ফোনটা নষ্ট হয়ে গেল। কই দেখি দেখি। নেহা এবার আমার হাত থেকে ফোনটা নিয়ে আবার ফ্লোরে ফেলে দিল। এবার আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নেহার গালে একটা থাপ্পড় মেরে দিলাম। নেহা গালে হাত দিয়ে রুমের ভিতরে চলে গেল। আমি ফোন হাতে নিয়ে দেখি এবার আরও বেশি ভেঙে গেছে। তারপর আমি খাটের উপরে বসে নেহার কথা চিন্তা করতে থাকলাম। রাগের মাথায় ওর গায়ে হাত দেওয়াটা ঠিক হয়নি। খুব খারাপ লাগছে নিজের কাছে। রুম থেকে বেরিয়ে পুরো বাসা খুঁজতে থাকলাম নেহাকে, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর ছাদের উপরে চলে গেলাম। পুরো ছাদে দেখতে থাকলাম। পরে একটা কোণে নেহাকে দেখতে পেলাম। দেখি মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে নেহার পাশে বসলাম। নেহার দিকে তাকিয়ে দেখি ও সুন্দর মুখ লাল হয়ে আছে। থাপ্পড়টা একটু বেশি জোরে দিয়ে ফেললাম। নেহা, সরি, আমি আসলে ইচ্ছে করে তোমার গায়ে হাত তুলতে চাইনি, আমাকে ক্ষমা করে দাও। নেহা আমার কথার উত্তর না দিয়ে কান্না করে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। নেহার চোখের পানি মুছে দিলাম। এবার নেহা আমার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। নেহা, চুপ করে থেকো না, সরি বললাম তো। আসলে মোবাইল পড়ে যাওয়াতে আমার রাগ উঠে গেছে, তাই এমন করেছি। নেহা কিছু না বলে চলে গেল। কি আর করার, আমি আরও কিছুক্ষণ বসে চলে গেলাম। রাতের খাবার খাওয়ার টাইম হয়ে আসছে, তাই খেতে চলে গেলাম। গিয়ে দেখি সবাই বসে আছে। আমিও গিয়ে বসলাম। খাবার নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এমন সময় কেউ আমার পায়ে খুব জোরে লাথি দিল। আমি চিৎকার করতেই পারছি না। সামনে তাকিয়ে দেখি নেহা মুসকি মুসকি হাসছে। আর বুঝতে বাকি রইল না, নেহা তার গায়ে হাত তোলার প্রতিশোধ নিয়ে নিছে। কিছু না বলে খেতে শুরু করে দিলাম। এমন সময় আম্মু বলে উঠল, সবুজ, তুই নেহাকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আয় 2-3 দিন। আম্মুর কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। সাথে সাথে কাশি দিতে শুরু করলাম। নেহা আমার দিকে পানি এগিয়ে দিল। আমি পানি খেয়ে নিলাম। কিরে, কি হয়েছে তোর? কিছু হয়নি। তোমাকে কিভাবে বলবো? এই মেয়েকে নিয়ে কোথাও গেলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। মনে মনে বললাম। আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি, তোরা কালকেই বের হয়ে যাবি। নেহামা, তোমার কি কোনো সমস্যা হবে? না আম্মু, আমি তো এখন থেকেই রেডি। নেহা খুশি মনে কথাটা বলল। এদিকে আমি আম্মুকে কিছুই বলতে পারছি না। ওকে নিয়ে বের হলে আমি শেষ। কি আর করার। খাবার শেষ করে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর নেহা এসে ব্যাগ গোছাতে শুরু করে দিল। ব্যাগে জামা কাপড় নিচ্ছ কেন? বারে, কাল কক্সবাজার যাব, কিছু নিতে হবে না নাকি? আমার কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু কখনো যাইনি। যে অবস্থা দেখতে পাচ্ছি, এ মেয়ে মনে হয় আজকে রাতে আর ঘুমাবে না। আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল নেহার ডাকে। আর কত ঘুমাবেন? এবার উঠুন, আমাদের তো বের হতে হবে, অনেক দূর যেতে হবে। আমি আর কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নেহা আমার জন্য নাস্তা নিয়ে বসে আছে। বাহ, না চাইতে দেখি আজকে সব হাজির। তবে আমার মনে তেমন কোনো আনন্দ নেই, কারণ এর আগে আমি অনেকবার গেছি। কক্সবাজার আমার একটা বন্ধুর বাসা, ওর সাথে অনেকবার গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে আমি নেহাকে নিয়ে বেরিয়ে গেলাম। ঢাকা থেকে কক্সবাজার যেতে 8 ঘন্টা সময় লেগে গেল। ওখানে যেতে যেতে বিকেল হয়ে গেছে। নেহাকে নিয়ে একটা হোটেলে চলে গেলাম। গিয়ে ম্যানেজারের সাথে কথা বলছি। আমাদেরকে একটা ভালো রুম দেওয়া যাবে? জি, এসি রুম খালি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ডাবল বেড লাগবে। কেন স্যার, আপনারা কি স্বামী স্ত্রী না? আমরা স্বামী স্ত্রী, তবুও ডাবল বেড লাগবে আমাদের। ওকে স্যার, চলুন তাহলে।
তারপর ম্যানেজার আমাদের একটা রুমে নিয়ে গেল। রুমটা দেখে পছন্দ হয়ে গেল, তাই এই রুমটাই নিয়ে নিলাম। একটু পর ম্যানেজার আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। নেহা ওয়াশরুমের ভিতরেই চলে গেল। আমি আমার বন্ধুকে এখানে সাগরের পাড়ে আসতে বলেছি। নেহা, তুমি রুমে থাকো, আমি আসছি। আপনি এখন কই যাবেন? আর আমি একটা কিভাবে থাকবো? আমার তো ভয় লাগে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো, সাবধানে থেকো। এই কথা বলে আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে বন্ধুর সাথে দেখা হলো। ও আমাকে জোর করে বাসায় নিয়ে গেল। এর মধ্যে আমার ফোন অফ হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। আন্টি আর ওর সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেল। সবার থেকে বিদায় নিয়ে আমি হোটেলের দিকে চলে গেলাম। হোটেলের ভিতরে ঢুকতে দেখি অনেক লোকজন জড়ো হয়ে আছে। বুঝতে পারলাম না কি হয়েছে এখানে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি নেহা কান্না করছে। নেহা আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। নেহা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। বুঝতে পারলাম না কি হলো এমন যে কান্না করছে, আর এখানে কেন এত মানুষ জড়ো হয়ে আছে। স্যার, আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনার স্ত্রীকে রেখে? আমি তো আমার একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, বুঝতে পারি না তো লেট হয়ে যাবে। আবার আমার ফোনটা অফ হয়ে গেছে। কি হয়েছে? আপনার স্ত্রী তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। উনি বলেছেন ওনাকে রেখে নাকি আপনি চলে গেছেন। এবার আমি নেহার দিকে তাকিয়ে দেখি ও এখনও কান্না করছে। এভাবে কান্না করছে কেন? আর আমি তো বলছি আমি কিছুক্ষণ পরে চলে আসবো। আমার একা একা খুব ভয় হচ্ছিল। আপনাকে অনেকবার কল দিছি, আপনার ফোন বন্ধ পেয়ে আমি আরো ভয় পেয়ে গেছি। বোকা মেয়ে একটা, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে এখানে একা রেখে চলে যাব? আমি মনে করছি আপনি আমার উপরে বিরক্ত হয়ে আমাকে রেখেই চলে গেছেন। খুব ভয় হচ্ছিল আমার, তাই আমি এখানে চলে আসছি। আমাকে একা রেখে আর কোথাও এভাবে যেতে পারবেন না, বলে দিলাম। প্রথমবার নিজের অজান্তে নেহাকে বুকের কাছে টেনে ধরলাম। নেহা আমার বুকের কাছে তার মুখ লুকালো। তারপর নেহাকে নিয়ে রুমে চলে গেলাম। নেহাকে বসিয়ে খাবার নিয়ে আসলাম। নেহা এখনও ভয় পেয়ে আছে। প্রথমবার নেহাকে নিজের হাতে খাইয়ে দিলাম। কেন জানি মনে হচ্ছে আমি নেহার প্রেমে পড়ে যাচ্ছি। মেয়েটার বাচ্চাদের মতো কাজগুলো কখন যে আমার ভালো লাগে পরিণত হলো বুঝতে পারিনি। আমি আর নেহা দুজনে খাটে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল নেহার ডাকে। চোখ খুলে আমি নেহার উপরে ক্রাশ খেয়ে গেলাম। নেহাকে খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। আমি হা হয়ে নেহার দিকে তাকিয়ে রইলাম। হ্যালো, এভাবে তাকিয়ে কি দেখছেন আপনি? পরী? মানে? না কিছু না। এত সকাল সকাল ডাকছো কেন? সাগর পাড়ে যাব, চলুন আমার সাথে। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নেহাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সাগরের পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম দুজন। ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তাও করলাম। নাস্তা খেয়ে আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখি মানুষ আমার বইয়ের দিকে তাকিয়ে আছে। খুব হিংসে হচ্ছে এসব দেখে। আর বাইরে বেশিক্ষণ না থেকে হোটেলে ফিরে গেলাম। এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? ভালোই তো লাগছিল, আরো কিছুক্ষণ থাকা যেত। বিকেলে আবার যাব, আর এইভাবে সাজার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কেন, কি হয়েছে? কিছু হয়নি, আমি বলছি এত বেশি সাজার দরকার নেই, মানে সাজবে না। ঠিক আছে। দুপুরে খাবার খেয়ে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে নেহাকে নিয়ে আমি আবার ঘুরতে গেলাম। দুজনে হেঁটে যাচ্ছি, হঠাৎ নেহা বলে উঠল, আপনার মোবাইলটা দেন তো। কেন? দেন, দরকার আছে। আমি আর কিছু জিজ্ঞেস না করে নেহার হাতে ফোন দিয়ে দিলাম। নেহা ফোনের ক্যামেরা চালু করে তার ছবি ওঠানো শুরু করে দিল। অনেকগুলো ছবি তুলে আমাকে আবার ফোন ব্যাক করে দিল। নেহাকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেলে ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি। বেলকনি থেকে সাগর দেখা যায়, আর খুব সুন্দর বাতাসও আছে। দাঁড়িয়ে থাকতে খুব ভালোই লাগে। নেহা আমার পাশে এসে কখন যে দাঁড়িয়ে আছে আমি টের পাইনি। আমি প্রকৃতির প্রেমে হারিয়ে গেলাম। জায়গাটা খুব সুন্দর, তাই না? নেহার দিকে তাকিয়েই বললাম, হ্যাঁ খুব সুন্দর, চারদিকে শীতল বাতাস। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনার জন্য এখানে আসতে পারছি। এখানে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কখনো আসতে পারি নাই। আব্বুকে অনেকবার বলছি, আব্বু আমাকে নিয়ে আসে নাই। ও আচ্ছা, আপনি এমন কেন? কেমন আমি? কখন থেকে আমি একাই একাই বকবক করে যাচ্ছি, কিন্তু আপনি কিছুই বলছেন না। এমনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হুম। আপনি রিলেশন করেছেন এর আগে? না। ও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, কেন? এমনি, আপনি বুঝবেন না। চলেন ঘুমিয়ে যাই। তুমি যাও, আমি একটু পরে আসছি। তারপর নেহা চলে গেল। আমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে গেলাম। এর মধ্যে নেহা ঘুমিয়ে গেল। আমি গিয়ে আমার খাটের উপরে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। খুব ভালো লেগেছে এই 2 দিন। পরের দিন নেহাকে নিয়ে বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে আমি সোজা নিজের রুমে চলে গেলাম। শরীর খুব ক্লান্ত লাগছে আমার। খাটের উপর বালিশে মাথা রাখতে আমার চোখে ঘুম নেমে আসলো। ঘুম থেকে উঠে আবার খেতে চলে গেলাম সবার কাছে।
তারপর খাওয়া দাওয়া শেষ করে নিলাম, নিজের রুমে চলে গেলাম। রুমে শুয়েছি ফোন হাতে নিয়ে, নেহার তোলা ছবিগুলো দেখতে থাকলাম। ছবি দেখতে দেখতে নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পরে নেহা আসলো। কাল আমি আমার বাবার বাসায় যাব, ওখানে গিয়ে কিছুদিন থাকবো। আপনি যাবেন? কাল থেকে তো আমি অফিস শুরু করব ভাবছি। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। আমি একা কি করে যাব? আপনি আমাকে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসবো। এবার আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। নেহা ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে এসে শাড়ি পরতে শুরু করে দিল। আমি নেহার দিকে তাকিয়ে রইলাম। নেহা তেমন শাড়ি পরে না বাসায়, ওকে শাড়ি পরতে শুধু বাসর ঘরেই দেখেছি, তারপর আর শাড়ি পরেনি। আপনি আমাকে একটু হেল্প করুন। কি হেল্প? আমি শাড়ি পরতে পারি না ঠিকভাবে, আপনি আমার শাড়ির কুচিটা ধরে দিন। আমি? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই, দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছে। তারপর আমি নেহার শাড়ির কুচি ভাঁজ করতে শুরু করে দিলাম। তারপর নেহার হাতে দিতে যাব, এমন সময় নেহা বলে উঠল, কুচিটা ভাজে ঢুকিয়ে দিন। নেহার এই কথা শুনে আমার বুকের ভিতর থেকে ধূপধাপ আওয়াজ শুরু হয়ে গেল। আমার হাত কাঁপতে শুরু করে দিল। কাঁপা কাঁপা হাতে নেহার শাড়ির ভাজে কুচিটা ঢুকে দেওয়ার সময় নেহার শরীর স্পর্শ হলো আমার হাত। সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি করে কুচিটা ভাজে দিয়ে আমি নেহার থেকে একটু দূরে সরে গেলাম। আমার বুকের হার্টবিটটা বেড়ে গেল। এবার নেহা আমার এমন অবস্থা বুঝতে পেরে একটু মুচকে হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নেহা রুম থেকে কোনো রকমে নিজের শাড়িটা ধরে বের হয়ে গেল। নিজের ভিতর কেমন যেন একটা অজানা অনুভূতির সৃষ্টি হলো। আমার বুকের ভিতরটা এখনো কাঁপছে। অনেকক্ষণ পরে নেহা আবার রুমে আসলো। চলুন, আমাদের বের হতে হবে, আপনি তো আবার অফিসে যেতে হবে। চলো তাহলে। তারপর নেহাকে নিয়ে বের হয়ে গেলাম। আমি গাড়ি ড্রাইভিং করছি আর নেহা আমার পাশে সিটে বসে আছে। আমি নিজের মতো করে গাড়ি ড্রাইভিং করছি। আজকে কি অফিসে না গেলে হয় না? আমাদের বাসায় থেকে যাবেন আজকে? না, আজকে যেতে হবে, অনেকদিন যাই না। তারপর নেহা আর কিছু বললো না। কিছুক্ষণের মধ্যে নেহাদের বাসায়ও পৌঁছে গেলাম। নেহাকে নিয়ে ওর বাসার সামনে গিয়ে দরজা কলিং বেল চাপ দিতেই নেহার আম্মু এসে দরজা খুলে দিল। নেহা আর আমি আম্মুকে সালাম করলাম। নেহা আর আম্মুকে জড়িয়ে ধরলো। মায়ের সাথে অনেকদিন পর দেখা। তারপর আমাদের ভেতরে নিয়ে বসালো। তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, তোমাকে কি আমার মেয়েটা অনেক বিরক্ত করে? আমি কিছু বললাম না, শুধু মুচকে হাসিয়ে দিলাম। কারণ ওর এই বিরক্তিকর জিনিসগুলোই এখন আমার খুব ভালো লাগে। আমি আম্মুকে বললাম, আমি তখন চলে যাব। আব্বু কোথায়? ওনাকে তো দেখতে পারছি না। উনি একটা কাজে গেছে, ফিরতে রাত হবে। তুমি চলে যাবে কেন? থেকে যাও। আমার অফিস আছে, অন্যদিন এসে থাকবো। আচ্ছা বলো, কি খাবে তুমি? না, আমি খেয়ে এসেছি বাসা থেকে। এখন আমি উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। থেকে গেলে ভালো লাগতো, কিছু একটা তো মুখে দাও। বিয়ের পর আজকে প্রথম আসলে আমাদের বাসায়। অন্যদিন আসলে খাবো, আসি। এই কথা বলে নেহার দিকে তাকিয়ে দেখি ও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই, অনেক কাজ পড়ে আছে অফিসে। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমি গাড়ি ড্রাইভিং করে অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখি অনেক কাজ আছে। ম্যানেজারকে ডেকে সব কাজ বুঝে নিলাম। তারপর নিজের মতো করে কাজ শুরু করে দিলাম, কিন্তু কাজে মনোযোগ দিতে পারছি না। নেহার কথা খুব মনে পড়ছে। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি নেহা কল দিয়েছে। দেরি না করে কল রিসিভ করলাম। হ্যালো। দুপুরে খাবার খেয়েছেন? না, তুমি? হ্যাঁ, খাচ্ছেন না কেন? কয়টা বাজে খেয়াল আছে আপনার? খাবো একটু পরে, হাতে কিছু কাজ আছে। কোনো কাজ করতে হবে না, আগে খাবার খেয়ে নিন। একটু পরে খাবো, হাতের কাজটা শেষ করে নি। আমি বলছি পরে কাজ, আগে খেয়ে নিন। কেয়ার করার। ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। ক্যান্টিনে গিয়ে খাবারও খেয়ে নিলাম। খাবার খেয়ে আবার নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় চলে গেলাম। নেহা নেই, বাসাটা কেমন জানি খালি খালি লাগছে। রাতের খাবারটা খেয়ে নিজের রুমে শুয়ে আছে। নেহাকে খুব মিস করছি, ওর কথা বারবার মনে পড়ছে। ফোন হাতে নিয়ে নেহার ছবিগুলো আবার দেখতে শুরু করে দিলাম। তখন নেহা আবার কল দিল। তখন ঘড়িতে ঠিক 12টা বাজে। আমি তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম। রাতে খেয়েছেন? তুমি? আমিও। আপনি তো আমাকে ভুলেই গিয়েছেন, একবারও কল দিলেন না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। একটু পরে ওকে জিজ্ঞেস করলাম, এত রাতে জেগে আছো কেন? ঘুমও আসছে না, তাই আপনাকে কল দিলাম। নেহার সাথে অনেকক্ষণ কথা বলার পর কল কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার অফিসে চলে গেলাম।
কাজে মনোযোগ দিতেই পারছি না, কাজ করতে ভালো লাগছে না। তাই নেহাকে কল দিলাম, কিন্তু ও কল রিসিভ করলো না। একের পর এক কল দিতেই থাকলাম, কিন্তু কল রিসিভ করছে না। নিজে নিজে ভাবতে থাকলাম, ওর আবার কি হলো, কল রিসিভ করছে না কেন? খুব চিন্তা লাগছে আমার। আমার কক্ষে রহমান সাহেব আসলো। রহমান সাহেব আমার সাথে কাজ করে, আমার পাশের কেবিনে। কি করছেন সবুজ সাহেব? এই তো কাজ করছে। হঠাৎ কি মনে করে আমার কেবিনে আসা হলো? আসলাম আপনার সাথে গল্প করতে। তা শুনলাম আপনি নাকি বিয়ে করছেন। ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাবির সাথে তো পরিচয় করিয়ে দিলেন না। দেব, সমস্যা নেই। তা বাসরঘর কেমন কাটলো? ঘুমিয়ে ঘুমিয়ে। রহমান সাহেব আমার মুখে এমন কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করলো, ঘুমিয়ে ঘুমিয়ে মানে? এত সহজ কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছি, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কেন তা বুঝতে পারলাম না। আচ্ছা, অন্য সময় বুঝে বলবো, এখন আমার ভালো লাগছে না। বুঝি বুঝি, নতুন বিয়ে করলে এমনই হয়। আপনি একটু বেশিই বুঝেন সবসময়। রহমান সাহেব একটা মুচকি হাসি দিয়ে আমার কেবিন থেকে বের হয়ে গেল। রহমান সাহেব যাওয়ার পরে আমি নেহাকে আবার কল দিলাম, তাও রিসিভ করছে না। নেহার আম্মুকেও কল দিলাম, উনিও কল রিসিভ করলো না। চিন্তা দ্বিগুণ বেড়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে, কেউ কল কেন রিসিভ করছে না। আমি আমার আম্মুকে কল দিলাম, আম্মু কল রিসিভ করেছে। আম্মু নেহাকে কল দিয়ে দেখো তো, ও আমার কল রিসিভ করছে না কেন? কেন বাবা, কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি তোদের? না, ওর আম্মুকেও কল দিয়েছি, উনিও কল রিসিভ করেনি। বুঝতে পারছি না কি হয়েছে। আচ্ছা, আমি দেখছি, দাঁড়া, তুই চিন্তা করিস না। তারপর আম্মু কল কেটে দিল। আমি আম্মুর কলের অপেক্ষায় বসে রইলাম। আম্মু কিছুক্ষণ পরে কল দিল। আমিও কল দিলাম, কিন্তু কেউ কল রিসিভ করে নাই। আম্মুর কথা শুনে আমার চিন্তা বেড়ে গেল। নিজেকে আর শান্ত রাখতে পারছি না। নিজের অজান্তে মনের ভিতর খারাপ চিন্তা চলে আসলো। নেহার আবার কিছু হয়ে যায়নি তো? উফ, কী সব ভাবছি। নেহার কিছু হতে পারে না, হয়তো কোনো কাজে আটকে আছে, তাই কল রিসিভ করতে পারছে না। ফ্রি হলে অবশ্যই কল দেবে, এসব ভেবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আমার বুকের ভিতরটা কেমন জানি চিনচিন ব্যথা অনুভব করতে পারছি। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছি, তবুও পারছি না। বারবার ফোনের দিকে তাকাচ্ছিলাম নেহা কল করবে ভেবে, কিন্তু না, কোনো কল আসছে না। আমি আবার কল দিলাম, তবু আগের মতো রিং হচ্ছে, কিন্তু ফোন তুলছে না। বুকের ভিতর অজানা ভয় আরও বেড়ে যাচ্ছে। ভয়ে আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। এসি কেবিনে থেকেও আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। অফিস থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। বাসার সামনে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা নিজে থেকেই খুলে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। দরজা খুলে রাখলো কে আবার? বাসাটাও কেমন যেন স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে বাসায় কেউই নেই। আমি সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, নেহা রুমে বসে আছে। আমি তাড়াতাড়ি করে নেহার দিকে এগিয়ে গিয়ে নেহার দুহাত ধরে টেনে দাঁড় করালাম। নেহা, এসব ফাজলাম করার মানে কি? ফোন কেন রিসিভ করোনি? কত চিন্তা হচ্ছিল আমার তুমি জানো? তোমার বাসায় কল দিলাম, কেউ ফোন রিসিভ করলো না। এসব কি? সরি, আপনাকে সারপ্রাইজ দেব বলেই এসব করছি। এটা কেমন সারপ্রাইজ? তোমার জন্য আমার অনেক ভয় হচ্ছিল, আর তুমি মজা নিলে, তাই না? এসব ফাজলাম আমার ভালো লাগে না। সরি বললাম তো, এত রাগ করার কি আছে? আসলে আপনাকে ছাড়া ভালো লাগছে না, তাই চলে এলাম। আম্মুকে বলছি আপনি ফোন দিলে যেন রিসিভ না করে। এবার আমি চিৎকার দিয়ে আম্মুকে ডাকলাম। আম্মুর সাথে সাথে আমার রুমে চলে আসলো। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আম্মু, তুমি আমাকে বললে না কেন নেহা আমাদের বাসায় চলে আসছে? নেহা আমাকে নিষেধ করেছে তোকে যেন কিছু না বলি। নেহা তোমাকে নিষেধ করেছে, তাই তুমি আমাকে বলবে না? তুমি জানো না আমি কতটা টেনশনের মধ্যে ছিলাম। ওহ, আমার মেজাজটা যে পরিমাণ গরম হচ্ছে, ইচ্ছে করছে নেহার গালে ঠাটি একটা থাপ্পড় মেরে দিই। নিজেরা কন্ট্রোল করতে না পেরে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। বের হয়ে ছাদের উপরে চলে গেলাম। কিছুক্ষণ পর নেহা আমার পাশে এসে দাঁড়ালো। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না, প্লিজ। আমি কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। নেহাকে এখানে সহ্য করতে পারছি না, একা থাকতে ভালো লাগছে। নেহা, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বললাম কথা কানে যায়নি? এখান থেকে যাও তুমি। এত রাগ করার কি আছে বুঝতে পারছি না আমি। তোমার এত কিছু বোঝার সে বুদ্ধি এখনো হয়নি, তুমি এখান থেকে যাও। নেহা মাথা নিচু করে চলে গেল। সন্ধ্যা অবধি ছাদের উপরেই দাঁড়িয়েছিলাম। এখন একটু ভালো লাগছে, তাই রুমের দিকে চলে গেলাম। রুমে ঢুকতেই নেহার কান্নার শব্দ আমার কানে ভেসে আসলো। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আপনি জেনে কি করবেন? হ্যাঁ, কি হয়েছে সেটা তো বলো, তারপর আবার কান্না করো। আপনি আসলে একটা... কি একটা?
কিছু না, জানতো আপনি। অনেক কান্না করলে, এবার খেতে আসো, আর কান্না করতে হবে না। আমি খাবো না, আপনি খেয়ে নিন। তোমাকে তো খেতেই হবে। এই কথা বলে নেহার দিকে এগিয়ে গিয়ে ওকে কোলে তুলে নিলাম। কোলে তুলে ওকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আমাকে নামান, কি করছেন? আম্মু দেখলে কি বলবে? বাহ, আমার বউকে আমি কোলে নিয়েছি, কে কি বলবে? ইস, বউ কইতে আইছে। তখন আমাকে এভাবে ধমক দিলেন কেন? তুমি এমন একটা কাণ্ড করলে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমাকে আর এইভাবে কখনো ধমক দিতে পারবেন না বলে দিলাম। কেউ আমাকে ধমক দিয়ে কথা বললে আমার কান্না আসে। ঠিক আছে, এই ধরনের ফাজলামি আর কোনোদিন করবে না বলে দিলাম। করলে কি করবেন? একটা থাপ্পড় দেবো, বেশি কিছু করবো না। ইস, শখ কত! এবার আমাকে নামিয়ে দিন, আমি হেঁটেই যেতে পারবো। তারপর নেহাকে কোল থেকে নামিয়ে দিলাম। এবার দুজন একসাথে খাবার খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে নিজের রুমে শুয়ে পড়লাম। একটু পরে নেহা রুমে আসলো। সাইড দিন আমাকে। দিলাম তো, যাও। এবার নেহা শুয়ে আছে আমার পাশে। নেহার দিকে তাকে দেখিয়ে নেহা ঘুমিয়ে গেছে। কি মেয়ে, এত তাড়াতাড়ি কিভাবে ঘুমিয়ে যায়? নেহার দিকে তাকিয়ে আমি চোখ সরাতে পারি না। নেহার ঘুমন্ত মুখের দিকে তাকাতেই আমার দু চোখ আটকে যায় ওর মায়াবী মুখের দিকে। কিভাবে ঘুমিয়ে আছে? ইচ্ছে করছে কপালে একটা চুমু খাই, কিন্তু সেই সাহস আমার হচ্ছে না। নেহার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি নেহা আজকেও আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে। নেহা চুলের ঘ্রাণ আমার নাকে ভেসে আসছে। ঘ্রাণটা সত্যি অনেক সুন্দর। নেহাকে সরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবার আমার হার্টবিটটা বেড়ে যেতে থাকলো। নেহার প্রতিটি স্পর্শ আমার মনে অজানা এক অনুভূতি সৃষ্টি করে। তখন খুব ভালো লাগা কাজ করে আমার ভেতরে। নেহাকে এবার হালকা করে জড়িয়ে ধরে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নেহা আমার পাশে নেই। আমার আগে ঘুম থেকে উঠে গেছে মনে হয়। হঠাৎ চোখ পড়লো ওয়াশরুমের দিকে। তাকিয়ে দেখি নেহা বের হচ্ছে। নেহা চুল মুছতে মুছতে বের হচ্ছে। আমি নেহাকে দেখে চোখ বন্ধ করে নিলাম। হালকা একটু চোখ খুলে আমি অবাক হয়ে গেলাম। নেহা জামা চেঞ্জ করছে। নেহা শুধু একটা তোয়ালে পরে আছে। আমি এটা দেখে আবার চোখ বন্ধ করে ফেললাম। নেহা যদি বুঝতে পারে আমি সব দেখেছি, কী যে হবে। একটু পর চোখ খুলে দেখি নেহা কী করছে। এবার তাকে দেখি নেহা নেই। ওকে দেখতে না পেয়ে আমি বসে বসে আশেপাশে দেখতে থাকলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কোথাও। শয়তান মেয়েটা আবার আমার পিছনে দাঁড়িয়ে আছে, সেটা আমি খেয়ালই করিনি। কি ব্যাপার, কার খোঁজ করছেন আপনি? নেহার কথা শুনে আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি নেহা দাঁড়িয়ে আছে। তাহলে নেহা কি বুঝতে পেরে গেছে? এবার কি হবে আমার? আমি নিজেকে ঠিক রেখে বললাম, কই না তো, কাউকে না তো। ও আচ্ছা, লুকিয়ে লুকিয়ে তো ভালোই মজা নেন দেখছি। কিসের মজা নিলাম? আহা গো, মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। আমি ড্রেস চেঞ্জ করার সময় লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? কেউ যদি কিছু দেখাতে চায় তাকে আর মিস করা যায়? ইস, আইসে, আমি তো মনে করছি আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার মনে যে এমন শয়তানি বুদ্ধি তা তো বুঝতে পারি নাই। শয়তান লুচ্চা একটা। কি আমি লজ্জা? না, আপনি ভালো মানুষ। এবার উঠেন, ফ্রেশ হয়ে আসেন। এ কথা বলে নেহা আমার দিকে তাকে একটা হাসি দিল। এই হাসির কারণে আমি বুঝতে পারলাম না। এবার আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুমের ভিতরে আয়নার দিকে তাকিয়ে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। এখন বুঝতে পারলাম নেহার হাসির কারণটা কী ছিল। নেহার টোটে লিপস্টিক আমার টি শার্টে লেগে আছে। তাড়াতাড়ি করে টি শার্টটা খুলে ফেললাম। ভাগ্যিস অন্য কেউ দেখেনি, না হলে লজ্জায় মাথা কাটা যেত আমার। আমি ফ্রেশ হয়ে খালি গিয়ে বের হয়ে গেলাম। দেখি নেহা বসে আছে। তাড়াতাড়ি করে একটা টি শার্ট নিয়ে পরে নিলাম। নেহা আমার দিকে তাকিয়ে এখনও মুসকে মুসকে হাসছে। আয়নার সামনে গিয়ে ভালো করে দেখলাম আর কোথাও আছে কিনা কে জানে। এত দেখার দরকার নেই, আর কোথাও নেই। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিচ্ছু নেই, মনে মনে বললাম। আমি নেহার দিকে তাকাতেই লজ্জা পেয়ে গেলাম একটু। ওর চোখের দিকে তাকাতেই পারছি না। যেখানে মেয়েরা লজ্জা পাওয়ার কথা সেখানে আমি লজ্জা পাচ্ছি। কি অদ্ভুত ব্যাপারটা, তাই না? আসলে আমার লজ্জাটা একটু বেশি। এবার চুপচাপ নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে নিজের কাজে মন দিলাম। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা চিনতে পারছি না, কার নাম্বার হতে পারে? এই সময় কে কল দিতে পারে? অচেনা নাম্বারটা দেখে অপরিচিতই মনে হচ্ছে, তাই দেরি না করে কলটা রিসিভ করলাম। কলের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। কে আপনি? আমাকে চিনতে পারবে না। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কে? পরিচয় দিন, না হলে ফোন রাখুন। কেন, অচেনা মানুষের সাথে কি কথা বলা যায় না? সরি, আমি অচেনা কারোর সাথে কথা বলি না, রাখুন। কেন, জানতে পারি? এত কিছু না জানলেও চলবে। আপনি পরিচয় না দিলে ফোন রেখে দিলাম। পরিচয়টা না হয় পরেই দেই, আগে আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। ঠিক আছে, বলুন কি কথা। আপনি তো সবুজ, তাই না?
হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? চিনতে হয় যে। মানে? কিছু না, বাদ দিন। আসলে সত্যি কথা বলতে কি, আপনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু কখনো বলতে পারিনি। অনেকবার আপনার সামনে গিয়ে ফিরে এসেছি। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছেন আপনি? আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে, এসব ভাব কথা রাখেন। বউ আছে, সমস্যা নেই, আমি তাতেও রাজি। আর আপনি কে, সত্যি করে বলুন তো? আমি আপনার খুব কাছের মানুষ। কেমন কাছের? খুব কাছের। আপনি তো খুব অদ্ভুত কথা বলেন। আপনার থেকে কম। কি? কিছু না। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে? হায় রে, কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি! যে মেয়েকে আমি চিনি না, কখনো দেখেছি কিনা তাও জানি না, সে আমাকে জিজ্ঞেস করছে তাকে আমার কেমন লাগে। এই যে শোনেন, আমি আপনার মতো আজাইরা না, আমার কাজ আছে। আর আমাকে কল দিবেন না, মনে রাখবেন। আরে এত রেগে না গিয়ে তো একটু ভালোবেসেও কথা বলতে পারেন। এই কথা বলে মেয়েটা খিলখিল করে হেসে দিল। বুঝতে আর বাকি রইল না যেটা নেহা। নেহা, তুমি তাহলে এসব করছো? আজকে বাসায় আসি, তারপর দেখাবো। আপনি তো আমাকে চিনতে পারেন নাই। এইভাবে কথা বলে কি চেনা সম্ভব? আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন আর সময় মতো খাবার খেয়ে নিয়েন, ওকে? আচ্ছা ঠিক আছে। তারপর কল কেটে দিয়ে নিজের কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। রাতের খাবার শেষ করে রুমে এসে বসে বসে ফোন টিপছি। কিছুক্ষণ পর নেহা রুমে আসলো। এইভাবে বসে আছেন কেন মিস্টার? কি করব বলো, বউ তো এখনো রুমে আসেনি। ইস, ঢং দেখলে মনে হয় বাচ্চা ছেলে। তুমি এমন ফাজিল কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? কিছুই করনি। তুমি কি কিছু করতে পারো? আপনি কি আমাকে তখন চিনতে পারেন নাই, নাকি ইচ্ছে করেই এমন করছেন? বলবো না। বলেন প্লিজ। আমি জানি আপনি আমাকে চিনতে পারছেন, তাও ইচ্ছে করে না চেনার ভান করছেন। কিন্তু প্রথমে চিনতে পারিনি, তোমার মিষ্টি হাসিটা শুনেই বুঝতে পারছি। আহা, কি মিথ্যা কথা! আমার হাসি বুঝি মিষ্টি? অনেক মিষ্টি। আমার ভালো লাগার আরেকটা জিনিস, সেটা তোমার মিষ্টি হাসি। কথাটা আস্তে করেই বললাম। কি বলছেন বিড়বিড় করে? কিছু না, চলো ঘুমাই। আমি খুব ক্লান্ত, অনেক কাজ করতে হয়েছে। আচ্ছা। আজকে শরীর খুব ক্লান্ত লাগছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। নেহা আমার সাথে ঘুমিয়ে গেল। মধ্যরাতে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখি নেহা মাথায় হাত দিয়ে কান্না করছে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? আমার মাথা খুব ব্যথা করছে। আমাকে ডাকলে না কেন? আমার এমন মাঝে মাঝেই হয়, আবার ঠিক হয়ে যায়, কিন্তু আজকে খুব ব্যথা করছে। এবার নেহা চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে দিল। নেহার কান্না শুনে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। নেহা মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম, আর মাথা টিপে দিচ্ছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। নেহার মাথা ব্যথা যেন বেড়েই যাচ্ছে। আমি আর পারছি না, খুব ব্যথা করছে। আমি কি করব বুঝতে পারছি না। আমার রুম থেকে দৌড়ে আম্মুর রুমে চলে গেলাম। কিরে, কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? আম্মু দেখো, নেহা কেমন যেন করছে, আমার সাথে তাড়াতাড়ি আসো। আম্মুকে সাথে নিয়ে আমার রুমে চলে গেলাম। নেহা এখনও কান্না করছে। কি হয়েছে তোমার নেহা? আমার মাথা। এ কথা বলেই নেহা অচেতন হয়ে গেল, আর কোনো কথাই বলছে না। নেহা, হে নেহা, কি হয়েছে তোমার? কথা বলো প্লিজ, প্লিজ কথা বলো। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল নেহার এমন অবস্থা দেখে। সবুজ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমি হাসপাতালে ফোন দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে বললাম। আম্মু নেহার পাশে বসে আছে। নেহার জ্ঞান ফিরছে না কোনোভাবেই। নেহা হঠাৎ করে আবার চিৎকার দিয়ে উঠল। আমি তাড়াতাড়ি করে নেহার পাশে চলে গেলাম। নেহা, কিচ্ছু হবে না তোমার, আর একটু অপেক্ষা করো, অ্যাম্বুলেন্স আসছে। আমি আর পারছি না, আমি মনে হয় মরে যাব। আমার মাথার যন্ত্রণা বেড়েই যাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এসব বলো না। আম্মু নেহাকে শান্ত রাখার চেষ্টা করছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের শব্দ শুনে আমি নেহাকে কোলে তুলে তাড়াহুড়ো করে যেতে গিয়ে সিঁড়ি থেকে পা স্লিপ করে পড়ে গেলাম। নেহা তখন আমার কোলেই ছিল। আমি সিঁড়ির সাথে বাড়ি খেয়ে আমার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে দিল। গায়ে কোনো শক্তিই পাচ্ছি না, তবুও নেহাকে নিয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের কাছে চলে গেলাম। আম্মু আমার এমন অবস্থা দেখে একটা গামছা দিয়ে আমার কপাল বেঁধে দিল। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল। নেহাকে সিটের ওপরে শুয়ে দিলাম। আমার কপাল থেকে এখনও রক্ত পড়ছে, সেদিকে আমার কোনো খেয়ালই নেই। অ্যাম্বুলেন্স চালানো শুরু করে দিল ড্রাইভার। কিছুক্ষণের মধ্যে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। তার হাতে করে নেহাকে কেবিনে শিফট করে দিলাম। একজন ডাক্তার আমার দিকে এগিয়ে আসলো। আপনার মাথা থেকে ব্লাড বের হচ্ছে, আপনার আগে রক্ত বন্ধ করা দরকার। ডাক্তার, আমার চিন্তা করতে হবে না, আপনি আগে নেহাকে দেখুন প্লিজ, ওর যেন কিছু না হয়। বাবা, তুই এমন করিস না। আগে তুই নিজেকে শক্ত রাখ, আর ডাক্তার যা বলে তাই কর। নেহা ঠিক হয়ে যাবে, দেখবি।
আমি পারছি না আম্মু, আমি নেহার সাথে একটু কথা বলবো তারপর। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ডাক্তার আমাদের ডাক দিল। তাড়াতাড়ি করে ডাক্তারের দিকে এগিয়ে গেলাম। রোগীর অবস্থা বেশি একটা ভালো না, আগে ওনার সব কিছু পরীক্ষা করতে হবে। তার আগে কিছু বলতে পারছি না আমরা। যা যা করতে হয় করুন প্লিজ, টাকা নিয়ে চিন্তা করতে হবে না, যত টাকা লাগে আমি দেবো, তবুও আপনি মেয়েটাকে ঠিক করে দিন। এভাবে ভেঙে পড়লে হবে না, দয়া করুন, আমরা আমাদের মতো চেষ্টা করব। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শরীর যেন অচেতন হয়ে পড়েছে, চোখ ঘোলা হয়ে আসছে। আমি তাকানোর শক্তি হারিয়ে ফেলেছি, চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না আমি। এবার আমি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেলাম। চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডের উপরে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি নেহার আব্বু আম্মু আর আমার আম্মু পাশে দাঁড়িয়ে আছে। আম্মুর চোখে পানি দেখতে পাচ্ছি। আম্মু, নেহা কেমন আছে? ডাক্তার কি কিছু বলেছে? এখনো কিছু বলে নাই বাবা। আম্মুর কথা শুনে চিন্তা আরও বেড়ে গেল। এবার আমি তাড়াহুড়ো করে উঠে যেতে চাইলাম, কিন্তু আমাকে কেউ উঠতেই দিল না। বাবা তুমি একটু রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। আমি নেহার সাথে কথা বলবো, ও এখন কেমন আছে? ও ঘুমাচ্ছে, ওকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন তো কথাটা? এই কথা বলে আমি উঠে গেলাম। উঠে নেহার কেবিনের দিকে হাঁটা শুরু করে দিলাম। কেউ আমাকে ধরেই রাখতে পারলো না। আমার যা কিছু হয়ে যাক, আমি চাই নেহা যেন সুস্থ হয়ে যায় আগে। মাথার ব্যান্ডেজ করে দিয়েছে আমাকে। নেহার কেবিনে গিয়ে দেখি নেহা বাচ্চাদের মতোই ঘুমে আছে। নেহার সামনে গিয়ে দাঁড়াতেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নেহার এমন অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নেহার পাশে বসে গেলাম, আলতো করে নেহার কপালে একটু চুমু খেলাম। এমন সময় ডাক্তার নেহার কেবিনে আসলো। আপনি এখানে কি করছেন? বলছি না এখানে যেন কেউ না আসে, আর আপনাকে তো বলছি রেস্ট করতে। ডাক্তার, ওর কি হয়েছে সেটা বলুন আমাকে। নেহার কি কোনো বড় অসুখ হয়েছে নাকি? এখনও কিছু বলতে পারছি না, রিপোর্ট আসলে সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি এখন বের হয়ে যান এখান থেকে, রোগীর পাশে যেন কেউ না থাকে। ডাক্তার এসব কথা বলছে এমন সময় নেহার বাবা ওখানে চলে আসছে আর ডাক্তারকে বলল আমাকে যেন ওখানে থাকতে দেয়। রোগীর পাশে কেউ থাকাটা বিপজ্জনক। আমি থাকলে কিছু হবে না, আমাকে ওর কাছে থাকতে দিন প্লিজ। ডাক্তার আর কিছু না বলে বেরিয়ে গেল। নেহার আব্বা আমার কাঁধে হাত দিয়ে উনিও বেরিয়ে গেল। আমি নেহার হাত ধরে নেহার দিকে তাকিয়ে বসে আছি আর ওকে বলতে থাকলাম, হয় নেহা, এভাবে চুপচাপ হয়ে থাকলে চলবে? কথা বলো না প্লিজ। তোমাকে আমি আর কখনো ধমক দিয়ে কথা বলবো না, আমার সাথে কথা বলো প্লিজ। এত রাগ কেন তোমার? হ্যাঁ, আমার উপরে রাগ করে আছো তুমি? আর কখনো রাগ করবো না তোমার সাথে আমি। তোমার যা ইচ্ছে করতে পারো, তা ওইভাবে চুপ হয়ে থেকো না প্লিজ নেহা, প্লিজ। কিন্তু নেহা আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না। আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। যে মেয়েটা আমার সাথে সারাক্ষণ বকবক করতো, আজ সে মেয়ে আমার সামনে নিঃশব্দে শুয়ে আছে। নেহার হাতটা খুব শক্ত করে ধরে ওর হাতে একটা চুমু দিলাম। নেহা, আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে আমি। তুমি আমার ভালো থাকার একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। তুমি আমার সেই মায়াপুরী, যাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমাকে একা রেখে তুমি চলে যেও না প্লিজ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। নেহা এখনও ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে আম্মু আসলো। আমি নেহার হাত ধরে বসে আছি। আমার মাথায় কারো হাতের ছোঁয়া অনুভব করে তাকাতে দেখি আম্মু। বাবা তুই এমন পাগলামি কেন করছিস? এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? দেখো না আম্মু, নেহা আমার সাথে কথা বলছে না, কিভাবে ঘুমিয়ে আছে। আমার সাথে একটু কথা বলতে বলো ওকে। এবার আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আম্মু আমাকে নিয়ে বাইরে চলে গেল। আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খেতে ইচ্ছে করছে না, আম্মু জোর করে খাইয়ে দিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। ডাক্তার আমাদের দিকে এগিয়ে আসলো। হাতে ছিল নেহার সব রিপোর্ট। রোগীর এই সমস্যাটা কবে থেকে শুরু হয়েছে? অনেক দিন আগে। আপনারা কি এর আগে কোনো ডাক্তার দেখান নাই? আসলে আমি ওকে ডাক্তার দেখাতে বললেও ও বলতো ব্যথা নাকি সেরে গেছে। আপনারা যদি আগে ডাক্তার দেখাতেন কখনো এত বড় রোগ হতো না। ডাক্তারের কথাগুলো শুনে আমি বললাম, কি হয়েছে ডাক্তার বলুন। ব্লাড ক্যান্সার, আর মাথায় অনেক বড় একটা টিউমার হয়েছে। ব্লাড ক্যান্সারের কারণটা টিউমার থেকে হয়েছে। এইরকম রোগী আমি কখনো দেখিনি। আমার এত বছরের ডাক্তারিতে এমন রোগী প্রথম দেখলাম। রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মাথা কাজ করে বন্ধ করে দিল। আমি ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছি। হঠাৎ দেয়ালে আমার পিঠ ঠেকে গেল। আমার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। ডাক্তার প্লিজ আমার মেয়েটাকে ঠিক করে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করব।
তবে মিথ্যা সান্ত্বনা দিতে পারবো না। এই রোগীর 95% বাঁচানো হয় না। আল্লাহর কাছে দোয়া করেন। আর বিদেশ থেকে একজন ডাক্তার আসবে, আপনার মেয়ের চিকিৎসা ওই ডাক্তার করবে। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। বাবা, আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি রোবটের মতো হয়ে গেছি, সব কিছু শুনতে পাচ্ছি কিন্তু বলার শক্তি পাচ্ছে না। এভাবে ভেঙে পড়ো না। ইনশাআল্লাহ নেহার কিছু হবে না। নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো। আল্লাহ আমার মেয়েকে আবার তোমার কাছে ফিরিয়ে দিবে। এই কথা বলে নেহার আম্মু তার নিজের চোখের পানি মুছে আমার সামনে থেকে চলে গেল। আর বারবার দুষ্টুমিগুলো চোখের সামনে ভাসছে। এমন হাসি খুশি একটা মেয়ের সাথে এমন কি করে হতে পারে? মনে মনে আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমার নেহাকে আমার বুকে ফিরিয়ে দিন, মেয়েটাকে আর কষ্ট দিও না আল্লাহ। আম্মু আমার দিকে এগিয়ে আসলো। সবুজ, তুই এমন করলে তো তুই নিজেও মরে যাবি বাবা। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? তোর আব্বু কল দিয়েছে, উনি আসতে চাইছে, আমি নিষেধ করে দিয়েছি। তুই একটু শান্ত হ বাবা। কিভাবে শক্ত হব বলতে পারো? আমি যে পারছি না, আমার চারদিকে অন্ধকার লাগছে, আমি আর পারছি না এসব নিতে। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। আম্মুকে এই কথা বলেই খুব শক্ত করে জোরে ধরে কান্না করে দিলাম। আম্মু আমার সাথে কান্না করছে। কিছুক্ষণ পর নার্স এসে বলল, রোগীর জ্ঞান ফিরছে, আপনারা চাইলে রোগীর সাথে কথা বলতে পারেন, তবে একজন একজন যাবেন। রোগীকে উত্তেজিত করা যাবে না, মনে রাখবেন, না হলে অনেক বড় বিপদ হতে পারে। আমি দেখা করতে চাই নেহার সাথে, আমার সাথে কথা বলবো। আমি দৌড়ে নেহার কেবিনের দিকে চলে গেলাম। নেহার কেবিনের সামনে গিয়ে আমি থমকে গেলাম। নেহার মুখের দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। আমি ধীর পায়ে নেহার দিকে এগিয়ে গেলাম। নেহা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যতই নেহার দিকে এগিয়ে যাচ্ছে ততই বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করতে পারছি। এবার নেহার কাছে চলে গেলাম। কেমন আছো তুমি? ভালো। আপনার মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু না। এখন কেমন লাগছে তোমার? ভালো। আপনি কান্না করছেন তাই না? কই না তো, আমি কান্না করব কেন? আপনার চোখ দেখেই বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আমি হয়তো এই পৃথিবীতে বেশি দিন নেই। এসব তুমি কি বলছো নেহা? তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আমি জানি আমি আর কখনো ঠিক হব না। নার্স আমাকে সব বলেছে। নেহা এই কথা বলে চোখের পানি ছেড়ে দিল। আমি নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। একটা কথা বলবো? বলো, কি কথা বলবে? রাখবেন আমার কথা? আমি তোমার সব কথা রাখবো, বলো তুমি। আমাকে আপনার বুকে একটু ঠাঁই দেবেন? আমাকে একটু জড়িয়ে ধরেন প্লিজ। নেহার কথা শুনে সত্যি অনেক কষ্ট হচ্ছে। দেরি না করে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। আপনার বুকে মাথা রাখলে আমার খুব শান্তি লাগে। প্রতিদিন রাতে যখন আমার ঘুম ভেঙে যেত তখন আমি আপনার বুকের উপরে শুয়ে থাকতাম। এইভাবে আপনার বুকে মাথা রেখে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু এই কথা বলে নেহা চুপ হয়ে কান্না শুরু করে দিল। নেহার চোখের পানি আমার টি শার্ট ভিজিয়ে দিল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু নেহার সামনে আমাকে শক্ত থাকতে হবে। আপনি সত্যিই খুব ভালো মানুষ। হঠাৎ এসব কথা বলছো কেন নেহা? আজকে না বললে হয়তো আর কোনো দিন বলা হবে না আমার না বলা কথাগুলো। জানি না আর কখনো আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো কিনা। নেহা, এসব বলো না, কিছু হবে না তোমার। তুমি ঠিক হয়ে যাবে, শুধু একটা অপারেশন করতে হবে, তারপর তুমি ঠিক হয়ে যাবে আবার। আমি জানি আমি আর ঠিক হব না। আপনাকে আমি সব সময় ইচ্ছে করেই বিরক্ত করতাম। আর সব থেকে সত্যি কথা, আপনাকে ছেড়ে আমার একা থাকাটা সত্যিই অনেক কষ্টে। আপনি আমাকে ওই দিন আমার বাসায় রেখে আসার পর থেকে আপনাকে ছাড়া ভালো লাগছিল না। আমি কিছুই বললাম না, শুধু নেহার মুখের দিকে তাকিয়ে রইলাম। শোনেন, একটা কথা বলবো? বলো। আপনার কানটা একটু এগিয়ে দিন, আমার লজ্জা লাগছে এভাবে বলতে। আমি নেহার মুখের কাছে নিজের কান নিয়ে গেলাম। নেহা ফিসফিস করে বলতে থাকলো, ভালোবাসি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। নেহার মুখে ভালোবাসি কথাটা শুনে আমি নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রথম ভালোবাসার মানুষ, তোমাকে দিয়ে আমার ভালোবাসার শুরু। আমি যদি মরে যাই আপনি কিন্তু আর বিয়ে করতে পারবেন না। আপনি এ পারও আমার, ওই পারও আমার। তোমার কিছু হবে না, এসব কথা বলবে না প্লিজ। আপনাকে আমি সব সময় বিরক্ত করতাম তাই না? খুব খারাপ লাগতো আপনার তখন, কিন্তু আপনি আমাকে কিছুই বলতেন না। আচ্ছা, আমি যদি মারা যাই আমার কথা কি মনে পড়বে আপনার? নেহার মুখে এমন কথা শুনে
আমার নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল। নেহা নিজের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। হঠাৎ করে কারো আসার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি সবাই চলে আসছে। মা তুই কেমন আছিস এখন? ভালো আছি। নেহার আম্মু এসে নেহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আম্মু এভাবে কান্না করছো কেন তুমি? দেখো আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মা তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুই ছাড়া যে আমার আর কেউ নেই। এই খাবারগুলো খেয়ে নে। তারপর নেহার আম্মু নেহাকে খাইয়ে দিতে শুরু করে দিল। আম্মু এটাই কি তোমার হাতে আমার শেষ খাওয়া? আর কি এইভাবে তোমার হাতে আমি খেতে পারবো না? এভাবে বলিস না মা। নেহাকে খাইয়ে দিয়ে সবাই চলে গেল। আমি নেহার পাশেই বসে রইলাম। একটু পরে নেহা ঘুমিয়ে গেল। আমি নেহার হাত ধরে ঘুমিয়ে পড়লাম। নেহার ডাকে ঘুম ভেঙে গেল। আপনি এইভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন। আপনি ওখানে গিয়ে ঘুমিয়ে থাকেন। সারা রাত তো মনে হয় ঘুম হয়নি। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। না, সমস্যা নেই, আমি ঠিক আছি। আম্মু আমার আর নেহার জন্য খাবার নিয়ে আসলো। তারপর আমি নিজেদের নেহাকে খাইয়ে দিতে থাকলাম। নেহা আমাকে খাইয়ে দিতে যাবে, তখনই হঠাৎ করে নেহার মাথা ব্যথা আবার শুরু হয়ে গেল। নেহা নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরে রাখলো আর চিৎকার করতে শুরু করে দিল। আমি তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ডাক্তারকে নিয়ে আসলাম। দেখুন নেহা কেমন করছে ডাক্তার। ডাক্তার নেহা শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দিল। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আজকে বিকালের মধ্যেই ডাক্তার চলে আসবে আর আমরা রাতেই অপারেশন শুরু করে দেব। ডাক্তার ওকে আপনারা ঠিক করে দিন প্লিজ। যত টাকা লাগে আমি দেব, তবু ওকে সুস্থ করে দিন। এতটা ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমরা আমাদের মতো চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। এই কথা বলে ডাক্তার চলে গেল। আমি গিয়ে নেহার পাশেই বসে রইলাম। বিকেলে বিদেশ থেকে ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে নেহাকে একবার দেখে চলে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলো। একজন ডাক্তার কিছু কাগজ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। এখানে আপনাদের সিগনেচার লাগবে। কিসের সিগনেচার? এটা বনসই। রোগীর যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে? রোগীর অবস্থা অনেক খারাপ। আমাদের মেডিকেল বোর্ড বসাতে হবে, তারপর অপারেশন শুরু করা হবে। তারপর আমরা সিগনেচার করে দিলাম। ডাক্তার প্লিজ ওকে আপনারা বাঁচিয়ে দিন। আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। মেয়েটা যেন কিছু না হয় প্লিজ। ডাক্তারকে হাত জোর করেই বললাম কথাটা। খুব ভালোবাসেন তাই না আপনার স্ত্রীকে? নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখুন। আমি আপনার মতো স্বামী কম দেখেছি, কারোর মধ্যে এমন ভালোবাসা দেখিনি। আল্লাহর কাছে দোয়া করুন, সব কিছু তার কাছে। তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দিই। এই কথা বলে ডাক্তার আমার সামনে থেকে নেহাকে অপারেশন রুমে নিয়ে গেল। আমি অপারেশন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সবাই আমার পাশে এসে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর অপারেশন শুরু হয়ে গেল। অপারেশন রুমের সামনে থাকা লাল লাইট জ্বালিয়ে দিল। আমার চোখ কোনোভাবেই লাল লাইট থেকে সরাতে পারছে না। খুব চিন্তা হচ্ছে। অনেক টাইম হয়ে গেল কিন্তু এখনও ডাক্তার বের হওয়ার কোনো খবরই নেই। আমার চোখ দিয়ে পানি পড়তেই থাকে। দেয়ালে পিঠ লাগিয়ে সে লাইটের দিকে তাকিয়ে আছি। নেহার বলা কথাগুলো কানে বেজে যাচ্ছে। ভালোবাসি ভালোবাসি কথাটা। মনে হচ্ছে নেহা এখনও আমার কানে কথাটা বলছে। আমি নিজেকে আর সামলাতে পারছি না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কখন ডাক্তার বেরিয়ে আসবে? একটু পরে আম্মা আমার দিকে এগিয়ে আসলো। সবুজ দেখ, তুই একটু শান্ত হ। এভাবে ভেঙে পড়লে হবে নাকি? আমি নিজেকে সামলে রাখতে পারছি না। কি করব আমি বলো? অনেকক্ষণ হয়ে গেল আমার নেহা কেমন আছে কোনো কিছু জানতে পারছি না। আমি ভেতরে যাব। এই কথা বলে আমি সামনের দিকে পা বাড়াতেই আম্মু আমাকে থামিয়ে দিল। সবুজ, তুই এসব কি করছিস? পাগল হলি নাকি? এমন পাগলামি কেন করিস তুই? অপারেশন চলছে, ডাক্তার কি তোকে ভেতরে অ্যালাউ করবে নাকি? এখানে দাঁড়িয়ে থাক, অপেক্ষা কর। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার নেহা কী অবস্থায় আছে আমি জানি না। আমি তো ভেতরে যাবই, তুমি আমাকে ছেড়ে দাও। বাবা এমন করিস না, আর একটু অপেক্ষা কর। একটু পরে লাল আলো বন্ধ হয়ে গেল আর ডাক্তার বের হয়ে আসলো। আমি তাড়াতাড়ি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, নেহা ঠিক আছে তো? বলেন প্লিজ, চুপ করে থাকবেন না। আমার নেহা ঠিক হয়ে যাবে তো? আমি তোমার মতো মানুষ কম দেখেছি। তুমি সত্যি নেহাকে অনেক ভালোবাসো, আর হয়তো তোমার ভালোবাসার জোরে নেহা বেঁচে গেছে। সে এখন অনেকটাই সুস্থ আছে। তাকে কয়েকদিন রেস্টে রাখতে হবে। আর হ্যাঁ, 2-1 দিন পরে বাসায় নিয়ে যেতে পারবেন। নেহা এখন অনেকটাই বিপদমুক্ত। ডাক্তারের কথা শুনে আমি একটা বড় নিঃশ্বাস ফেলে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ধন্যবাদ ডাক্তার আপনাকে। আপনার কথা আমি কোনোদিনও ভুলব না। আপনার জন্য আমি আমার নেহাকে আমার কাছে আবার ফিরে পেলাম। অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আল্লাহকে ধন্যবাদ দাও। আর হ্যাঁ, তোমার ভালোবাসার শক্তি
আল্লাহর রহমতে নেহা সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। নেহাকে কখন দেখতে পারবো? এখন দেখা করতে পারবেন না, তাকে কেবিনে শিফট করার পরে দেখা করতে পারবেন। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই কথা বলে একটা চলে গেলেন। বুকের ওপর থেকে মনে হচ্ছে একটা বিশাল বড় পাথর সরে গেছে। এবার সবাই আমার দিকে এগিয়ে আসলো। সবার মুখ থেকে হতাশার ছাপ কেটে গিয়ে একটা হাসি মুখে আমার সামনে এসে দাঁড়ালো। বলেছিলাম না বৌমা ঠিক হয়ে যাবে, তুই শুধু শুধু চিন্তা করলি তো। আম্মু এই কথা বলে শেষ করার আগেই আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই বকা ছেলে, এখন আবার কিসের কান্না? হ্যাঁ, এবার চোখের পানি মুছে নে তো দেখি। আমি আম্মুকে ছেড়ে দিয়ে নিজের চোখের পানি মুছে নিলাম। নেহার আম্মু আমার কাঁধের উপর হাত রেখে বলল, বাবা, আমার মেয়েটা সত্যি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা বর পেল। আমার এই মেয়েকে নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম, এখন মরে গেলেও শান্তিতে মরতে পারবো। এসব কি বলছেন মা? তেমন কিছু না, বাদ দাও। আজকে আমার আনন্দের দিন, তাই এইসব না বলাই ভালো। অনেকক্ষণ পরে নেহাকে কেবিনে শিফট করা হলো। সবাই নেহাকে দেখতে গেল। আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে সবাই বেরিয়ে আসলো আর আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে ঢুকে দেখি নেহা আমার দিকে তাকিয়ে আছে। কে নেহার পাশে বসলাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি। তা এত ভালো কেন? তোমাকে এত কিছু জানতে হবে না। এবার আমি নেহার হাত ধরে ওর হাতে একটা চুমু খেলাম। সবাই তো বাসায় চলে গেল, আপনি যাবেন না? আমি গেলে তোমাকে কে দেখবে? তোমার খেয়াল রাখার জন্য তো আমাকে থাকতে হবে, তাই না? আপনি খাওয়া দাওয়া করবেন না? আর আপনার তো রেস্টের দরকার, আপনি বাসায় চলে যেতে পারেন। আম্মু আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসবে, চিন্তা করো না। আর রেস্ট তো আমি করে আসছি, আমার আর রেস্ট করার দরকার নেই। আপনার ওপরে অনেক কিছু গেছে, তাই না? অনেক কষ্ট হচ্ছিল আপনার। নেহা সব বলছে আর তোর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমি নেহার চোখের পানিগুলো মুছে দিলাম আর বলতে থাকলাম, এটা কোনো কষ্ট না, আমি তোমাকে ফিরে পেলাম সেটাই অনেক। সব কষ্ট আমি ভুলেই গেছি, তোমাকে আমি আবার আমার কাছে ফিরে পেলাম। আমি যদি মরে যেতাম আমাকে কি ভুলে যেতেন আপনি? একদম চুপ, এসব কথার মুখে আনবে না। তোমার যদি সত্যি কিছু হয়ে যেত আমিও মরে যেতাম। খুব ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম না। এসব কথা বলতে বলতে আমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে দিল। নেহা আমার চোখের পানি মুছে দিল। আমি কিন্তু আপনাকে আবার জ্বালাবো সব সময়। রাগ করতে পারবেন না কিন্তু আমার উপর। কখনোই রাগ করবো না আমার পিচ্ছি বউটা। ইস, আমি কিন্তু মোটেও পিচ্ছি না, আমি অনেক বড় হয়ে গেছি। এর মধ্যে খাবার চলে আসলো। আমি নেহাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকলাম। আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুজনেই। নেহা, এবার তুমি রেস্ট নাও। আপনি? আমি তোমার পাশে আছি, আমি তোমার ঘুম পাড়িয়ে দিছি। এবার আমি নেহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর নেহার মাথায় হাত বোলাতে শুরু করে দিলাম। নেহার মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে আমি নিজে ঘুমিয়ে পড়লাম খেয়াল করতে পারিনি। হঠাৎ করে চোখ খুলে দেখি নেহা আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ঘুমাওনি তুমি? না, আমাকে ঘুম পাড়াতে গিয়ে তো নিজেই ঘুমিয়ে পড়লেন। বুঝতে পারিনি কখন চোখ লেগে আসছে। আচ্ছা, বাড়ি যাব কবে? ডাক্তার তো বলেছে কয়েকদিনের মধ্যে যেতে পারবে। তুমি সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে বাসায় নিয়ে যাব। হাসপাতালে আমার ভালো লাগে না, আমি তাড়াতাড়ি বাসায় যেতে চাই। নিয়ে যাব। এবার তুমি একটু ঘুমাও, ঘুমালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। তারপর নেহা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আমি নেহার মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। আসলে কয়েকদিন ধরে ঠিকভাবে ঘুমাতে পারছি না, তাই চোখে ঘুম নেমে আসলো। আমি নেহার পাশেই মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আমার মাথায় কারো হাত অনুভব করতে পারলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আম্মু আমার মাথায় হাত রাখলো। বাবা, তুই বাসায় গিয়ে ঘুমা, আমি নেহার পাশে আছি। ঠিক আছে। তারপর আম্মু থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এক ঘুমে সকাল হয়ে গেল, বুঝতে পারিনি যে সকাল হয়ে যাবে। আম্মুকে বিকেল হাসপাতালে রেখে আসছি নেহার পাশে। আম্মু আর নেহা মনে হয় না খেয়ে বসে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে তাদের জন্য খাবার কিনে আমি হাসপাতালের দিকে চলে গেলাম। হাসপাতালে পৌঁছে আমি নেহার কেবিনে গিয়ে দেখি নেহা একাই কেবিনে শুয়ে আছে, আম্মু নেই। আমি নেহার কেবিনে ঢুকে গেলাম। নেহা আমার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বুঝতে বাকি রইল না আমার বউটা রাগ করেছে। সরি নেহা, আসলে আমি বুঝতে পারিনি যে এত ঘুম আমার চোখে চলে আসবে। রাগ করো না। নেহা কোনো কথা বললো না, অন্যদিকে তাকিয়ে রইল। এবার আমি নেহাকে আমার দিকে ফিরে পড়লাম। এই দেখো কান ধরলাম, এমন আর হবে না। নেহা আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিল। এবার আমি নেহার কপালে একটু চুমু খেলাম। হঠাৎ আম্মু গলা ছাড়িয়ে দিল।
আমার দিকে তাকিয়ে একটু লজ্জায় পেয়ে গেলাম। নেহার দিকে তাকিয়ে দেখে ও মুসকে মুসকে হাসছে। আম্মু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। আমি তো খেয়েছি, কিন্তু নেহা তো তোকে ছাড়া খাচ্ছেই না। অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও খাচ্ছেই না। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি নেহাকে আমার হাতে খাইয়ে দিতে থাকলাম। হঠাৎ করে নেহা আমার হাতে একটা কামড় বসে দিল। উফ, কি করলে এটা? আমার হাত মনে হয় এবার গেল। এইটুকু ব্যথা সহ্য করতে পারেন না? আপনি আসলেই একটা আনরোম্যান্টিক বর। নেহার কথা শুনে আমি হাসি মাখা মুখে বললাম, কি আমি আনরোমান্টিক? ঠিক আছে, সুস্থ হয়ে বাসায় ছিল, তারপর বোঝাবো কেমন আনরোমান্টিক আমি। এবার খাবার শেষ করে ওষুধটা খেয়ে নাও। আমার হসপিটালে আর ভালো লাগছে না, বাসায় কবে যাব? আর 2 দিন পরেই নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। এবার লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নাও। তারপর আমি নেহাকে খাবার খাইয়ে দিলাম। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। নেহা এখন আগের থেকে অনেক সুস্থ। এই কয়দিনে আমি নেহার সাথে সবসময় ছিলাম। হঠাৎ ডাক্তার নেহার কেবিনে আসলো নেহাকে দেখতে। এখন কেমন আছেন মিসেস নেহা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন। আমি বাসায় কবে যেতে পারবো ডাক্তার? আজকেই যেতে পারেন। তবে আমি ভেবেছিলাম যে আপনার সাথে একটা নার্স দিব, কিন্তু তার আর দরকার পড়বে না, কারণ আপনার হাজব্যান্ড আপনি যেভাবে খেয়াল রাখছে তাতে কোনো নার্স এইভাবে খেয়াল রাখবে না। সো লাকি এরকম একটা হাজব্যান্ড পেলেন। ধন্যবাদ ডাক্তার। বেস্ট অফ লাক। আজকেই রিলিজ করে দিব আপনাকে। আর হ্যাঁ মিস্টার সবুজ, আপনি আমার সাথে আসুন, কিছু কাগজে আপনার সিগনেচার লাগবে। তারপরে আমি ডাক্তারের সাথে চলে গেলাম। ডাক্তারের সব বিল মিটিয়ে দিয়ে নেহাকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। নেহাকে নিয়ে বাসায় যাব, তাই আম্মুকে বলেছিলাম বাসা যেন সুন্দর করে সাজিয়ে রাখে। আম্মু খুব সুন্দর করেই বাসা সাজিয়ে রেখেছে। যেমনটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। গাড়ি থেকে নেমে বাসার সামনে গিয়ে নামলাম। দরজায় কলিং বেল চাপ দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আর নেহা ভিতরে তাকাতেই অবাক হয়ে গেলাম। আব্বু, ভাইয়া, ভাবি, নেহার আব্বু আম্মু সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এবার নেহাকে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। আব্বুকে অনেক দিন পরে দেখে গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন আছিস তুই বাবা? ভালো আছি। তুমি আসবে আমাকে বললে না কেন? তোকে সারপ্রাইজ দিব বলে বলি নাই। আমার বৌমা কই? আব্বু এবার আমাকে রেখে আমার বউয়ের কাছে গেল। বিয়ের সময় আব্বু দেশের বাইরে ছিল, তাই বিয়ের সময় আসতে পারেনি। ভাইয়ের কাছে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। ভাবি নেহাকে নিয়ে রুমে চলে গেল। আমি একটু পর আমার রুমের সামনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ। দরজা টোকা দিতেই ভাবি দরজা খুলে বাইরে এসে দরজা বন্ধ করে দিল। ভাবি, দরজা বন্ধ করলে কেন? আমি ভিতরে যাব। এখন যাওয়া যাবে না, তুমি যাও, সবার সাথে গল্প করে খাবার খেয়ে নাও, আমি তোমাকে পরে ডেকে দেব। আমি কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে ভাবি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দিল। আমি খাবার টেবিলে গিয়ে দেখি নেহা নেই। ভাবিকে বললাম, নেহা খাবে না? আমি নেহার খাবার নিয়ে যাচ্ছি, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। বউয়ের জন্য কি টান। ভাবির কথা শুনে সবাই হেসে দিল, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। ভাবি খাবার নিয়ে চলে গেল নেহার জন্য। অনেকদিন পরে সবার সাথে বসে খাবার খেলাম। খেতে খেতে আমাদের মধ্যে অনেক কথাই হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি সোফায় গিয়ে বসলাম। আব্বু, ভাই, আমি সবাই কথা বলছি। আব্বু হঠাৎ করেই বলল, সবুজ, আমি চাই তুই এবার আমাদের কোম্পানিটা দেখ। আমি আর তোর ভাই দেশের বাহিরের গুলো দেখব। আমি তো দেখছি, সমস্যা কি? আলাদা করে আর কি দেখব? তোকে বলছে তো চেয়ারম্যানের চেয়ারে বস, আর এই অফিস তুই সামলা। আমি কি পারবো এত সব? তুই পারবি। কাল থেকে তুই অফিস দেখিস। আর কালকেই আমি আর তোর ভাই চলে যাব লন্ডন, ওখানে নতুন একটা ব্যবসা শুরু করব। এইসব নিয়ে কথা বলছি, হঠাৎ ভাবি চলে আসলো। এই যে দেবর, আমার সাথে আসো, অনেক গল্প করলে বাকিটা পরে করতে পারবে। ভাবি আমার হাত ধরে আমার রুমের দিকে নিয়ে গেল। আমি রুমের ভিতরে ঢুকে হতবাক হয়ে গেলাম। আমার রুমটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। মনে হচ্ছে আজ আমাদের বাসর রাত। ভাবি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজকে যেন বিড়াল মারা মিস না হয়। ভাবি এই কথা বলে একটা হাসি দিল। ভাবি, তুমিও না? ভাবির কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে চলে গেল। এবার আমি গিয়ে নেহার পাশে গিয়ে বসলাম। নেহার দিকে তাকাতেই আমি ক্রাশ খেয়ে গেলাম, তাও নিজের বইয়ের উপরে। নেহা, তোমাকে খুব সুন্দর লাগছে। নেহা আমার কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে বলল, তাই নাকি? আনরোম্যান্টিক বর? আমি একদম আনরোমান্টিক না। আর রোমান্টিক বলবেন আমাকে? ঠিক আছে, আনরোম্যান্টিক বর আর বলবো না, আনরোম্যান্টিক। তুমি দেখতেছো আমি কেমন রোমান্টিক? দেখি কেমন রোম্যান্টিক আপনি। এবার আমি নেহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। অনেকক্ষণ এইভাবে থাকার পরে নেহা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন নাকি? আর একটু হলে তো আমি দম বন্ধ হয়ে মরেই যেতাম।
নেহা এসব বলছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। একটু আগেই না বললে আমি আনরোমান্টিক, এখন এইটুকুই সহ্য করতে পারলে না? এখনো তো অনেক কিছু বাকি আছে শোনাবো। অনেক কিছু বাকি মানে? ওয়েট করো। এই কথা বলে আমি রুমের লাইট অফ করে দিলাম। তারপর আমরা ডুবে গেলাম অনেক ভালোবাসার জগতে। তারপর থেকে শুরু হলো সবুজ নেহার নতুন জীবন, ভালোবাসার নতুন এক অধ্যায়। এইভাবেই চলতে থাকুক আমাদের ভালোবাসার জীবন আজীবন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য। আল্লাহ হাফিজ।